অসীম কালে যে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন জোরে, সবাই গাইবেন। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটা ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারা লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার আকাশ ভরা। এই তো আকাশ ভরলো, ফুল দেওয়া হলো, মালা দেওয়া হলো, সব দেওয়া হলো। রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ যেখানে, তার ভাবনা চিন্তা সমস্ত কিছু তা সব কিছু এসে মিলেছে তার সুরে, তার গানে। এখন সেই সব হবে, তার আগে একটু ফুলমালা দেওয়া হবে। ওনার বলছিলেন আমাকে, আমার মনে হলো গান না হলে, আর সবাই মিলে গান না গাইলে পরে কি করে হবে, তাই না? ঠিক আছে। যেখানে কথার শেষ সেখানে গানের শুরু। এখন পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে, জানাচ্ছেন শ্রী দেবজ্যোতি মিশ্র। আমাদের সাহেবদা শ্রী দেবাশিস রায়চৌধুরী, ডক্টর পরাগ বরণ পাল, হিমাদ্রি মুখার্জি, অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক দিয়ে। এক এক করে ডেকে নিচ্ছি। শ্রী দেবাশিস রায়চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে। আসছেন প্রতিমা সাহা। দেবজ্যোতি মিশ্রকে পুষ্পস্তবক দিচ্ছেন অদিতি পারিয়া সামন্ত। ডক্টর পরাগ বরণ পালকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাবিনা সৈয়দ। হিমাদ্রি মুখার্জিকে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন জয়শ্রী দে। এখন স্মারক প্রদান। স্মারকটি রবীন্দ্রনাথের গাড়ির একটি মডেল। স্মারক প্রদান করছেন শ্রী দেবজ্যোতি মিশ্রকে, স্মারক প্রদান করছেন প্রসেনজিৎ ঘটক। এইটা বেশ ভালো। এটা রেখে দেবো ঠিক করে।
শ্রী দেবাশিস রায়চৌধুরীকে স্মারক প্রদান করছেন ধীমান দাস। তিনি রবীন্দ্রভারতী সোসাইটির কর্ম পরিচালন সমিতির সদস্য। এখন বেশ কিছুটা সময় আমরা রবীন্দ্রনাথের গান নিয়েই থাকবো, নানান দিক থেকে আলোচনা শুনবো। এখন এই মঞ্চ সম্পূর্ণ দায়িত্বে যার, তিনি ডক্টর পরাগ বরণ পাল। পরাগদা, আপনি দায়িত্ব নিন। আচ্ছা, রবীন্দ্রনাথের গান নিয়ে বেশি ভণিতা না করে আমরা একদম সাবজেক্টে ঢুকি। যে আমার সঙ্গে যে দুজন মহারথী আছেন, তার মধ্যে দেবজ্যোতি মিশ্র নিডস নো ইন্ট্রোডাকশন। আমরা সবাই ওনাকে চিনি। আমি একেবারে ফর্মাল ইন্ট্রোডাকশনের মধ্যে না গিয়ে আমি একদম বিষয়বস্তুতে ঢুকে যাই। দেবুদার কাছে আমি প্রথম প্রশ্ন রাখি, তারপরে দেবাশিস বাবুর কাছে আসব। দেবুদা মাঝে মাঝে আমি ওনাকে দেবুদাই বলছি, কারণ আমরা অনেকদিন ধরে পরিচিত এবং একসঙ্গে কিছুটা সময়ও কাটিয়েছি। তো দেবুদা বারবার বলেন যে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে আমায় কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না। অথচ যখনই রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো কথা ওঠে, সাল তারিখ শুদ্ধ রবীন্দ্রনাথ কবে কোথায় গেলেন, কোন দেশে, ওই সময় জ্যোতিরিন্দ্রনাথ মারা গেলেন জানিস তো, এইভাবে কিন্তু উনি কথা বলেন। এবং রবীন্দ্রনাথের সঙ্গীতে কি পরিমাণ উনি ডুবে আছেন সেটা পরিচয় আমরা বারবার পেয়েছি ছবিতে, এবং উনি সেজন্য বেশ কিছু মানুষের কাছে ওনার ঋণ স্বীকারও করেন। তো আমরা তো দেখে আসছি একদম সেই সত্যজিৎ রায়ের ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে, তারপর ঋতুপর্ণ ঘোষের সঙ্গীত পরিচালক হিসেবে ওনাকে আমরা খুব বেশি করে পরে চিনলাম। এবং তার মধ্যে চোখের বালি মিউজিক স্কোর আমাদের চমকে দিল। রবীন্দ্রনাথের গানকে নিয়ে যে এইভাবে ভাবা যায়, তাকে এইভাবে সাজানো যায়, আবহমানের গহন কুসুম কুঞ্জ মাঝে, আমার এখনো মানে একদম মনে করলেই গায়ে কাটা দেয় এরকম একটা। তো দেবুদার কাছে আমি প্রথম প্রশ্ন রাখি। দেবুদা, রবীন্দ্রনাথ তোমার জীবনে কিভাবে এলেন এবং রবীন্দ্রনাথকে তুমি কিভাবে পেলে, এইটা যদি তুমি একটু বলো। সবাইকে দেখতে পারলে ভালো হয়। এখন আচ্ছা, একটু আলো আধারি থাকতে ভালো হয়, কেন রবীন্দ্রনাথ মানেই হচ্ছে আলো আধারি। আর আলো আধারি না হলে পরে তো কোনো আর্ট হয় না। হ্যাঁ, এই আলোটা ভালো আছে, একটু অন্ধকারও আছে, একটু আলোও আছে। মুখগুলো দেখতে পারা, আসলে তো মুখগুলোর সাথে সংযোগ হয়, কথার সাথে নয়। অনেক কথায় কথা বাড়ে। আচ্ছা, ও পড়া খুব গুণী শিল্পী। ও প্রাইমারিলি আমরা দুজন অনেক কাজ করছি এবং আরো অনেক কাজ করব আমরা রবীন্দ্রনাথের গান আমরা আমাদের ভালো লাগে, মানে ভালো লাগলে বললে তো খুব কম বলা হয়। আমি মানে অনেক বিশেষণ দিতে 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 শেষ পর্যন্ত কোথায় পৌঁছয় মানুষ, খুব ভাল লাগে। ব্যাস এইটুকু বললে পরেই মনে হয় সব বলা হলো। প্রাণ ছুঁয়ে গেলে আর বেশি কথা বলতে হয় না, কোনো কথা বলতে হয় না। আর আমি কোনো ইনফরমেশন আর ডেট, সন, তারিখ, ওই সালতামামির মধ্যে যাবই না। আমি মূর্খ, সুতরাং মূর্খের সবচেয়ে বড় সম্পদ হতে পারে যদি সে বোঝে সে মূর্খ, তাহলে সে বেশি মুখ খুলবে না। তাই তো নাকি? আমি ধরে নিয়েছি বলে, হ্যাঁ বলেছেন, উনি বলেছেন আমি মূর্খ। কে ঠিক তো? আচ্ছা, আমি একটু বলি যে সেটা হলো যে আমি শুরু করি কোন ভাবে। আচ্ছা, রবীন্দ্রনাথ যদি গান না লিখতেন তাহলে কি হতো একটু বলুন আপনারা। হ্যাঁ, রবীন্দ্রনাথ গান না লিখলে কি হতো? হ্যাঁ, বাংলা গান তৈরি হতো না। শুধু তাই নয়, ধরুন ভাবুন শক্তি চট্টোপাধ্যায় বাড়িতে ফিরে এসে বলছে আমাকে একটু লেবুর জল দাও, বা জীবনানন্দের চিঠি পাঠাবার কোথাও জায়গা নেই, বা জীবনানন্দ তার বাসর ঘরে তার বউকে বলছে তুমি ওই গানটা গাও না বলে রবীন্দ্রনাথের একটি গান বলছে, এইটা হতো না।
আমরা কেউ কথায় কথায় যে একটা তুমি রবে নীরবে বললেই কিরকম একটা ছমছম এবং একদম প্রেম প্রেম ভাব এবং উত্তরণও তৈরি হয়, এগুলো কিচ্ছু হতো না। মূলত বাঙালি প্রেমে একদম কে বলেছেন ভাই? হ্যাঁ, এইটা চাই, একেবারে দুতরফে কথা হবে, এ কোনো একতরফা কথা নয়। এখান থেকে আমরা মঞ্চে থেকে ভীষণ পাণ্ডিত্য নিয়ে সব বলে ফেললাম, একেবারে ফ্রান্স সুইজারল্যান্ড এতে গিয়ে ওটা করে সমস্ত কিছু, আর ও পাণ্ডিত্য নেই, পণ্ডিতরা ছিলেন, আপনারা দেখেছেন। তো আমার যেটা মনে হয়, ও যেটা প্রশ্ন করলো আমার সাথে রবীন্দ্রনাথের কিভাবে আলাপ হলো, গানের আলাপ, গানের আলাপ হলো, গানের আলাপ কবে হবে সে দেখা যাবে। কখনো কখনো দেখা হয় আমার সাথে রবীন্দ্রনাথের, গতকালও দেখা হয়েছে। বললেন যে তুমি সমস্ত এই হারমোনি টারমোনিগুলো করছো, একটু বুঝে সুঝে করো, এরকম ভাবে বেটোফেন তো এইভাবে করতেন, মোৎসার্ট এইভাবে করতেন, তুমি এরকম সলিল চৌধুরী, তোমার যে গুরু সলিল চৌধুরী, তার সঙ্গেও আমার মাঝে মাঝে এখানে দেখা টাকা হয়, তো তিনি এইরকম ভাবে করেন, তুমি কিভাবে করছো, তোমার মধ্যে একটা দেখতে পাচ্ছি একটা বৈরাগ্য চলে এসছে, এখনো বৈরাগ্য তোমার নয়। আমি আমার কাজকর্ম একটু আপনাদের জানা টানা আছে? হ্যালো, আচ্ছা, তাহলে আমি একটু বলি যে সেটা হচ্ছে যে এই রবীন্দ্রনাথ নিয়ে যারা আলোচনা করে, গানের আলোচনা করে, সেটা হচ্ছে যে আমার সাথে রবীন্দ্রনাথের আমার খুব ছোটবেলায় কোনো ভালোভাবে আলাপ হয়নি। আমি মূলত একেবারে যেটাকে বলে উদ্বাস্তু অঞ্চলের ছেলে, মানে যেটাকে একেবারে বলা হয় কলোনি পাড়া, সেখানে না রবীন্দ্রনাথ আসতেন না। ওই বিশেষ দিন ছাড়া রবীন্দ্রনাথের কোনো জায়গাই ছিল না, মানে 25শে বৈশাখ ছাড়া। টালিগঞ্জ চণ্ডীতলা উদ্বাস্তু অঞ্চল, পূর্ব বাংলা থেকে আসা, মানে আমরা যখন ঋত্বিক ঘটকে এসে দেখলাম ওই রকম একটা গান ব্যবহার করতে পারে মেঘে ঢাকা তারায়, সেটা অনেক পরে আমরা বুঝতে পারলাম যে কি বিশাল, কি সাংঘাতিক, কি গভীর এবং কি বিদীর্ণ করে দেয় আমাদের। যে রাতে মোর দুয়ারগুলি আমাদের বিদীর্ণ করে দিল, সাপ সাপ করে চাবুক পড়লো নিতার পিঠে। আসলে কোনো চাবুক পড়লো না, ঋত্বিক ঘটক একটা চাবুক দিলেন আর একটা গান বেঁধে দিলেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আমরা বুঝতে পারলাম, আমি প্রথম দেখতে পেলাম আমার মাকে উদ্বাস্তু হয়ে পূর্ব বাংলা থেকে এই বাংলায় আসতে দেখলাম রবীন্দ্রনাথের গানে। রবীন্দ্রনাথ আমাকে দেখালেন তোমার মা কিভাবে তল্পি তল্পা নিয়ে সমস্ত ওই অঞ্চল, ওই পূর্ব পাড় থেকে এখানে এসেছিলেন। নিতার চটি স্ট্রাপ ছিঁড়ে যায়, মেঘে ঢাকা তারা, বলতে বলতে কখন চোখে জল চলে আসে, জল কি আর বলে আসে চোখে? আমি এখনো দেখতে পাই পূর্ব বাংলায় আগুন লেগেছে সেখানে। 1948 সাল, আমার মা আসছেন, বাবা আসছেন। মায়ের একটা বিস্তীর্ণ রবীন্দ্রনাথের জগৎ ছিল, আমাদের ছিল না। কেন? আমার বাবার একটা শেক্সপিয়ার, বার্নার্ড শ, বেটোফেন, মোৎসার্ট, আব্দুল করিম খা, বাহাদুর খাঁর সাথে সঙ্গত করছেন। আমাদের বাড়িতে ঋত্বিক ঘটক আসতেন, উদয় শঙ্কর আসতেন, এরা সবাই আসতেন আমাদের বাড়িতে টালিগঞ্জ চণ্ডীতলায় 4/83 চণ্ডীতলা লেনে। তো এভাবেই আমার সাথে রবীন্দ্রনাথের দেখা হয়, গতকালও হয়েছে, মাঝে মাঝেই দেখা হয়, গানের সঙ্গে দেখা হয়, গানের মুখোমুখি দেখা হয়। তারপর একদিন 1982 সম্ভবত ঘরে বাইরের ফ্লোরে সত্যজিৎ রায়ের রেকর্ডিং এ ভায়োলিনিস্ট হিসেবে ভায়োলিন বাজাচ্ছি আমি। আমাদের সবার কাছে একটা করে কাগজ দেওয়া রয়েছে, পরাগ যেটা জানতে চাইছিল। আপনারা জানেন যে বিদেশে মিউজিক স্কোর যেরকম ভাবে দেওয়া হয়, আমার কাছে একটা পেপার, বুঝতে পেরেছো দেবাশিস? আমার কাছে একটা পেপার, চেলিস্টের কাছে একটা পেপার, এর কাছে পেপার, ওর কাছে পেপার, প্রত্যেকে আমরা আলাদা করে এসে রিহার্সাল করে যাচ্ছেন। মানিকবাবু, সত্যজিৎ রায় রিহার্সাল করে যাচ্ছেন, অলোকনাথ দে কন্ডাক্ট করছেন, আমরা প্রত্যেকে দেখছি। কিন্তু আমরা জানি না গোটাটা বেজে উঠলে কি বেজে উঠবে, একেবারে একটা ইউরোপিয়ানদের মতো করে উনি ওনার হঠাৎ বেজে, এবং সেতারে রয়েছেন দীপক দা, এই রবীন্দ্র ভারতীতেই ছিলেন দীপক দা, তাই তো? দীপক চৌধুরী। গোটাটা যখন প্রথম রেকর্ড হলো,
সেই গোটাটার সময় আমি জানতে পারলাম যে ওটা লাবণ্যে পূর্ণ প্রাণ ইনস্ট্রুমেন্টাল একটা অর্কেস্ট্রাল স্কোরে বাজছে, এবং হায় 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 কে নিদারুণ ভাবে ডং 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 তারারাং তারারাং টং 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 না রা 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 না রা রা, এই বেজে উঠলো, আর গোটা অর্কেস্ট্রা বেজে উঠলো। আমার মনে হলো এটা কোথায়? ব্রাসেলস। আমার মনে হলো এটা আমি প্যারিস, ব্রাসেলস, এটা আমাদের। এবং অন্দরমহল নয়, অন্তর্মহলে এসে জাগলো। কেননা অন্দরমহল থেকে বিমলা আসছে বাহির মহলে, লাবণ্যে পূর্ণপ্রাণ বেজে উঠল গভীর ভাবে, তার মধ্যে একটা বিষাদ ছড়ানো। আপনারা গিয়ে ট্র্যাকটা শুনলে বুঝতে পারবেন। আমি সেখানে ভায়োলিনিস্ট, আমি ভায়োলিন বাজাচ্ছি, আর মুগ্ধ হয়ে খালি ভাবছি, আচ্ছা উনি কি করে বুঝলেন আমার মনের কথা? আমি তো রবীন্দ্রনাথকে এভাবে জানি, আর সবাই আমাকে বলে তুমি মূর্খ, তুমি স্বরলিপিটা পড়োনি, তুমি এটা করোনি, ওটা করোনি, তা তুমি গান জানো কি করে? কিন্তু আমার প্রথম মনে হলো, আরে উনি তো আমার স্কোরটা, এর মধ্যে তো বাঁক বেজে উঠবে। রবীন্দ্রনাথের তো সেই শিক্ষা আছে, সেই আলো আছে। জোহান সেবাস্টিয়ান বাক তার মধ্যে এসে আলো ফেলেন, বলেন কি হে রবি। রবীন্দ্রনাথ শুনছেন, ছোটবেলা থেকে শুনছেন ওইসব ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক স্কোর, আবার কীর্তন শুনছেন তার পাশের বাড়িতে। এই রবীন্দ্রনাথ, আলোর রবীন্দ্রনাথ। সত্যজিৎ রায় 4th ফ্লোরে আমি দেখলাম উনি রেকর্ডিং রুম থেকে আমাদের স্কোরিং রুমে এলেন। কি হলো অলোক, ঠিক হয়েছে সব? আমার তখন যায় যায় অবস্থা। আজকে যখন বলছি তখন আপনারা এরকম চুপ করে বসে আছেন, আমি বুঝতে পারছি সবাই শুনছেন আপনারা, এখনো আমার যায় যায় অবস্থা। ওই রকম স্কোর। আমি বুঝলাম রবীন্দ্রনাথটা নিয়ে আমাকে ভাবতে হবে অনেক বেশি বয়সে। বুঝলাম, হ্যাঁ এই তো রবীন্দ্রনাথ, পৃথিবীর রবীন্দ্রনাথ। আসলে যেটা হয় যে রবীন্দ্রনাথ যখন কম্পোজ করেছেন, মিউজিক কম্পোজ করে, এবং রবীন্দ্রনাথ খুব ভীষণ বেদনা হতেন যখন ওনার গানগুলো ওই একটা ইয়েতে, তখন আমরা ভাবি যে রবীন্দ্রনাথ হারমোনিয়াম নিয়ে যে গল্পটা আছে, যে মিথটা আছে, রবীন্দ্রনাথ হারমোনিয়াম পছন্দ করতেন না। আসলে তখন আমাদের এখানে যে হারমোনিয়ামগুলো হচ্ছে সিঙ্গল রিড হারমোনিয়াম, আর ওনার কানে তখন বিদেশে পিয়ানোটা শোনা আছে, অর্গান শোনা আছে, ফিলারমোনিক অর্কেস্ট্রা শোনা আছে, জ্যোতি দাদা শোনায়, কে না শোনায় ওনাকে, বিদেশে ইউরোপিয়ান সমস্ত মাস্টারদের শোনা ওনার। উনি ওই ইউরোপিয়ান অর্কেস্ট্রাটা শুনতে পাচ্ছেন। ধীমান, বুঝতে পারছো আমি কি বলছি? ওই বড় অর্কেস্ট্রাটা উনি শুনতে পাচ্ছেন, আর একটা গান রচনা করছেন, মানে লাবণ্যে পূর্ণ প্রাণ। আচ্ছা পরিষ্কার করছিস তো তুমি পূর্ণ প্রাণ প্রাণী। অসাধারণ, কোথাও দেখিনি। সবাই গাও, এবার বিকশিততে যাব। বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত।
এই নিস্তব্ধতা আমরা রবীন্দ্রনাথকে দিলাম। এই নিস্তব্ধতা আমরা জোয়ান সেবাস্টিয়ান বাখকে দিলাম, আমরা তিলোত্তমাকে দিলাম। আলোকিত হোক আমাদের শহর, জ্বলে উঠুক আলো, রবীন্দ্রনাথের আলো প্রাণে প্রাণে পড়ুক, প্রতিটি মানুষ জাগ্রত হোক, তাদের ভেতরে চেতনা জাগ্রত হোক। বিদ্রোহ বিপ্লবে রবীন্দ্রনাথ, প্রেমে রবীন্দ্রনাথ, প্রেমে বিদ্রোহ, বিদ্রোহে প্রেম। এই হর্ষধ্বনি রবীন্দ্রনাথের, তারই প্রাপ্য। অনেক ধন্যবাদ দেবুদা, তুমি যে মোমেন্ট ক্রিয়েট করলে সেটা অসাধারণ একটা মুহূর্ত আমাদের মধ্যে তৈরি হলো। এইবার একটু আমরা দেবাশিস বাবুর কাছে আসব। দেবাশিস বাবু দীর্ঘদিন দক্ষিণীর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশিষ্ট একজন রবীন্দ্র গবেষক। দক্ষিণীর থেকে অনেক রবীন্দ্রনাথের নাট্য পরিচালনা করেছেন, মঞ্চে করেছেন, দূরদর্শনে করেছেন এবং বহুদিন ধরে রবীন্দ্র গবেষণায় আছেন। যদিও উনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং ওনার আরও কিছু আমেরিকা সফরকালে উনি রবীন্দ্রনাথের কিছু উদ্ধার করে এ দেশে নিয়ে এসেছেন, সেই প্রসঙ্গে পরে আসব। দেবাশিস বাবুর কাছে বিশিষ্ট রবীন্দ্রপ্রেমী হিসেবে আমার যেটা জানার সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার অফ, যে স্ট্রাকচারে আমরা জানি যে মুখড়া মানে স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, এই স্ট্রাকচার রবীন্দ্রনাথের গানের থেকেই আমরা কিন্তু সম্ভবত, জানি না আমি, শুরু আপনি বলতে পারবেন ভালো, এবং সঞ্চারী যে ব্যাপারটা রবীন্দ্রনাথ যেখানে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন। এবং এছাড়া রবীন্দ্রনাথের যেটা আপনার সঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই আমি আমাদের একটা জায়গায় ভাবনা খুব মিলল যে যখন এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। তো এই যে হঠাৎ সিন্ধু পারে কথাটা কোত্থেকে এলো? এই যে সিন্ধু পারে কথাটা বলে যে একটা স্ফিয়ার কোথায় ছড়িয়ে গেল? আপনাকে একটু এই স্ট্রাকচার অফ রবীন্দ্রসঙ্গীত এবং এই যে একটা খুব ছোট মান্ডেন জায়গা থেকে শুরু করে একটা বিশাল জায়গায় যাওয়া রবীন্দ্রনাথের এইগুলো নিয়ে আপনি যদি একটু আমাদের আলোকিত করেন। আচ্ছা, দুটো জিনিস আপনি বললেন, একটা হচ্ছে স্ট্রাকচারটা, রবীন্দ্রনাথের গানের স্ট্রাকচার। আরেকটা বললেন সেটা আরো জরুরি, আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিভাবে একটা মান্ডেন, একটা প্রতিদিনকার সাধারণ জীবন থেকে শুরু হয় তার কথাগুলো, শুরু হয়ে আস্তে 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 স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ পেরিয়ে গিয়ে আমরা একটা অদ্ভুত ইমোশনাল ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছই। হ্যাঁ, একটা ছোট থেকে প্রতিদিনকার অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা থেকে একটা অসীমের মধ্যে রবীন্দ্রনাথ আমাদের কি করে যেন নিয়ে যান। একটা ফ্লাইট, একটা প্লেন যেভাবে একটা মাটি থেকে হঠাৎ উঠে পড়ে একটা 35,000 ফুটের ওপরে চলে যায়, রবীন্দ্রনাথের গান কিন্তু খানিকটা সেই রকম। আমি উনি যেটা প্রথমে জিজ্ঞেস করেছেন যে স্ট্রাকচারটা, এই যে চারটে তুকের যে একটা কাঠামো রবীন্দ্রনাথের বেশিরভাগ গানে আমরা পাই, সব গানে নয়। রবীন্দ্রনাথের প্রথম দিকে যখন রবীন্দ্রনাথ গান লেখাতে মক্ষ করছেন তখন অবভিয়াসলি এই চারটে তুকের কাঠামোটা আমরা পাইনি। তখন অনেকটা ব্যালের মতো লম্বা গান লিখছেন, লম্বা কবিতা লিখছেন, তার মধ্যে সুর দিয়ে সেটাকে গানে পরিণত করছেন, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু আস্তে আস্তে রবীন্দ্রনাথ যে কাঠামোটা তার নিজের বেশিরভাগ গানের কাঠামো হিসেবে তৈরি করে নিলেন, সেটা হচ্ছে ওই চারটে তুক বা চারটে স্টানজার একটা কাঠামো। এই চারটে স্টানজা কি? প্রথমে হচ্ছে যেটা উনি বললেন অলরেডি, যে ক্লাসিক্যাল মিউজিকে আমরা বলে থাকি মুখরা। মুখরা মানে স্থায়ী, অনেকে আস্থায়ী বলে, অস্থায়ী বলে, আমি স্থায়ী কথাটাতেই জোর দিই, কারণ বারে বারে সেখানে ফিরে আসি বলেই সেটা স্থায়ী। তো প্রথমে স্থায়ী, তারপরে স্থায়ীতে রবীন্দ্রনাথ দেখেছি সবসময় একটা স্টেটমেন্ট, একটা বিষয় উনি আমাদের কাছে ইন্ট্রোডিউস করছেন। তারপরে আসছে অন্তরা। অন্তরায় কি হচ্ছে? ওই যে স্টেটমেন্টটা করেছেন স্থায়ীতে, সেইটাকে যেন উনি
ওই যে স্কুলে আপনারা ভাব সম্প্রসারণ লিখতেন না, আজকাল বোধহয় আরো সব হয়তো না জানি, আমাদের সময় হতো স্কুলে আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হতো, দুটো কথা তুলে দেওয়া হতো, তারপর বলা হতো এটার উপর ভাব সম্প্রসারণ করুন। তো রবীন্দ্রনাথ আমি দেখেছি অন্তরাতে ওই ভাবটা সম্প্রসারিত করেন, স্থায়ীর ভাবটাকে সম্প্রসারিত করেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে সঞ্চারী। সঞ্চারীতে উনি হঠাৎ যেন একটা বাইরে থেকে একটা নতুন একটা বিষয়কে উনি গানের মধ্যে ছোট্ট করে গুঁজে দেন, এমন ভাবে দেন যে তখন আমরা কিন্তু স্থায়ী অন্তরাটা অনেকটাই বিস্মৃত হয়ে যায়। কারণ সেই সঞ্চারীর একটা অদ্ভুত জোর রয়েছে, একটা অদ্ভুত মায়া রয়েছে, সেই মায়াতে মনটা ধরে নেয় সেটাকে, এবং তারপরে উনি ইমোশনাল ক্লাইম্যাক্সটা নিয়ে যান আভোগে। হ্যাঁ, মানে সাধারণত আমি যেহেতু এই যে লাবণ্যে হরসগীত উচ্ছ্বসিত হয়ে হ্যাঁ ক্লাইম্যাক্স, আমি যেহেতু ইংরেজি সাহিত্য পড়িয়েছি, আমরা শেক্সপিয়ারের সনেটগুলো সম্পর্কে এটা বলি যে শেক্সপিয়ারের সনেট অন্যদের সনেটের থেকে আলাদা কেন, কারণ শেক্সপিয়ারের সনেটে ইমোশনাল ক্লাইম্যাক্সটা ওই 3টে কোয়ার্ট্রেন পার হয়ে লাস্টের কাপলেটে গিয়ে ওই তুঙ্গ মুহূর্তে গিয়ে পৌঁছয়। রবীন্দ্রনাথের গানের সাথে সেটার একটা মিল আছে, স্থায়ীতে একটা কথা, একটা একটা কি বলবো, একটা স্টেটমেন্ট উনি বললেন, তারপরে সেটা খানিকটা প্রকাশ করলেন অন্তরাতে, তারপরে এলো সেই গভীর গহন সঞ্চারী, এবং তারপরে চলে গেল আভোগে। আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক উদাহরণ দেওয়া যায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন একটা খুব কমন গান দিয়ে উদাহরণ দিই, এই উদাহরণগুলো কমন গান থেকেই দিচ্ছি যাতে আপনারা সকলে সহজে বুঝতে পারেন। যে কোনো একটা গান নিন, ধরুন এখনকার দিনে সবচেয়ে কমন গান, সবচেয়ে প্রিয় গান মানুষের কি হয়, স্টেজে উঠলে কোন গান গাইতে বলে সকলে? আমারও পরানো যাহা চায়। হ্যাঁ, তো এইটা তো মায়ের খেলার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, একদম অল্প বয়সের রচনা, কিন্তু দেখুন এখানেই কিন্তু ওই চার তুকের যে ম্যাজিকটা ওটা কিন্তু উনি করে ফেলেছেন। প্রথমে কি বলছেন, আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। হ্যাঁ, আচ্ছা হারমোনিয়ামটা একটু কাছাকাছি ভালো। আচ্ছা দেখুন প্রথমে আমারও পরানো যাহা চায়, প্রেমের গান, হ্যাঁ, খুব সহজ একটা সাদা সাপটা কথা, আমারও পরানো যাহা চায়, তুমি তাই তুমি তাই গো। তারপরে কি বলছেন, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। একটা সোজা স্টেটমেন্ট, প্রেমের গান, সোজা স্টেটমেন্ট যে আমার কাছে তুমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি আর কিছু চাই না, তুমি আমার শেষ কথা। হ্যাঁ, এটার মধ্যে খুব বাহাদুরি কিছু নেই, এটা দ্বিজেন্দ্রলালও লিখতে পারতেন। প্রায় সমসাময়িক দুই কবি, 2 বছরের তফাৎ। রবীন্দ্রনাথের, দ্বিজেন্দ্রলালের অনেক গান আছে এই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, তারপরে অন্তরায় কি হচ্ছে, বলছেন তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। হ্যাঁ, এটাও বললেন যে হ্যাঁ তোমাকে পেয়েছি। আপনাদের মনে রাখতে হবে যে এই গানটা কে গাইছে, শান্তা। কাকে উদ্দেশ্য করে গাইছে, অমর। অমরকে অসম্ভব একজন ডেবনের, হ্যাঁ, প্রেমের সন্ধানে এসে নিজেই নিজের প্রেমে পড়া নিয়ে প্রেমে পড়ে রয়েছেন, কার প্রেমে পড়া যায়। হ্যাঁ, তো শান্তা যে পাশেই রয়েছে, তাকে অরমভাবে ভালোবাসছে, সেটা তার চোখে পড়লো না, সে বেরিয়ে পড়ছে। কিন্তু শান্তা অমরের প্রতি এতটাই, মানে কি বলবো, শান্তার মনটা এমনভাবে অমরে ভরে রয়েছে। এইবারে সঞ্চারিতে আমরা শান্তার মনটা পাই, কি বলছেন,
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। দেখুন, বাংলা গানে শ্রেষ্ঠ প্রেমের গান কিন্তু রচনা হয়ে গেল। কি বললেন রবীন্দ্রনাথ শান্তার মুখে? আমি তোমারও বিরহে রহিব বিলীন। তোমার বিরহ, তোমার মিলন আমি পাবো না, আমি জানি তোমার সাথে আমার মিলন হবে না, কিন্তু আমি তোমার বিরহের মধ্যে বিলীন হয়ে থাকবো, আমার নিজস্ব কোনো সত্তা থাকবে না। আর তারপরে একটা সাংঘাতিক কথা লিখলেন, শুধু সেই কথাটার জন্যই বোধহয় রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ দেওয়া যায়, পৃথিবীর কোনো কবি সেইটা লেখেননি। তোমাতে করিব বাস, আমি বাস করব তোমার মধ্যে। কার মধ্যে? যে সেখানে নেই, যে থাকবে না, ও জানে ওকে ছেড়ে চলে যাবে, তার বিরহে বিলীন হয়ে থাকবে, শুধু নয় তার মধ্যে সে বসবাস করবে। এই কথাটা আর কোনো গানে কেউ শুনেছে? কোনো প্রেমের গানে? আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি শপথ দুঃখ পাই গো। এই যে কথাটা, এটা অনেকেই বলেন যে হ্যাঁ তোমার সুখেই আমার সুখ, কিন্তু এই যে সঞ্চারিত এই কথাটা উনি বললেন, হ্যাঁ, তোমাতে করিব বাস, এইখানে কিন্তু রবীন্দ্রনাথ বাংলা গানের শ্রেষ্ঠ প্রেমের গান লিখে ফেললেন আমাদের সকলের অজান্তে। আমরা এই গান বছরে 365 দিনে 3065 বার গাওয়া হয়, কিন্তু কেউ এইটা খেয়াল করেন না কি উচ্চারণ করছেন তারা, গায়ক গায়িকারা কেউ বুঝতে পারেন না, যারা শোনেন তারাও হয়তো বুঝতে পারেন না এটা কি। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। এই যে মাগা, এই যে সুরের মধ্যে এই যে ব্যাপারটা এলো, আমি একটু শেষ করে নিই। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। হ্যাঁ, এইভাবে দেখুন রবীন্দ্রনাথ কিভাবে সঞ্চারীকে বাংলা গানে নিয়ে এলেন, এবং তারপরে এই চার তুকের যে একটা প্যাটার্ন তৈরি হলো, একটা কাঠামো তৈরি হলো, তারপরে আমরা দেখি যখন বাংলা আধুনিক গান লেখা হচ্ছে সেখানেও কিন্তু বেশিরভাগ গানে এই প্যাটার্নটাই ফলো করা হচ্ছে। এবং রবীন্দ্র অনুসারী যারা ছিলেন, দ্বিজেন্দ্রলাল বলুন, রজনীকান্ত বলুন, অতুল প্রসাদ বলুন, তাদের গানেও মাঝে মাঝেই আমরা এই চার তুকের একটা প্যাটার্নকে ফলো করা দেখি। তো এই যে বাংলা আধুনিক গানটা উনি সৃষ্টি করে দিলেন কিন্তু, হ্যাঁ, মানে আমরা যদিও যখন কথা বলি তখন আমরা বলি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান, এবং আধুনিক গান শুরু হচ্ছে যেন তার অনেক পরে, কিন্তু বাংলা গানে আধুনিকতা কিন্তু আসল আনলেন প্রথম আধুনিক গান রবীন্দ্রনাথ। আচ্ছা, আমি একটু বলি এটা কথা, যে ও খুব অপূর্বভাবে এই স্ট্রাকচারের জায়গাটা বলছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা যদি কোনো কিছু একটা কাজ করি, আমাদের হৃদয়কে ছুঁয়ে গেল, আমরা তো বলে দিতে পারি এই কথাটা খুব, কিন্তু কিভাবে গেলেন আমরা তাকে নিয়ে অনেক সময় আমাদের হয়, যারা ও যেমন খুব সুন্দর করে গেয়ে, এবং এই মানে আমরা রবীন্দ্রনাথকে দেখতে গেলে আমাদের ভাবতে হবে একটা সিম্ফনির কথা। সিম্ফনির 4টে পার্ট: আন্দান্তে, অ্যালেগ্রো, প্রেস্তো অ্যান্ড প্রেস্তোসিমো। এই কোয়ার্ট্রেটটা উনি পাচ্ছেন। এখন কিভাবে পাচ্ছেন, খুব বড় মানুষ কিভাবে পায় আমরা কিচ্ছু জানি না। এই কথা শুনলাম কি শুনলাম না তাতেও আমার কিছু যায় আসে না, সুরটা আমাকে কোথায় নিয়ে গেল এটা উনি লিখেও ফেললেন হয়তো। কিন্তু ওই যে বললাম, রবীন্দ্রনাথ যদি গান না তৈরি করতেন, গানে, আচ্ছা রবীন্দ্রনাথ যদি গানে সুর না দিতেন, বহু বছর পরে ওনার এই কবিতাটা নিয়ে যদি করা হয়, যে কারণে যে আমরা অ্যাকচুয়ালি খুব যে ড্রামাটা তৈরি করেন না, সেটা সুরে, মিউজিক্যালিটি।
রবীন্দ্রনাথের মিউজিক্যালিটিটা, মানে এই যে দীর্ঘ দীর্ঘ দীর্ঘ, let us go then you and I when the evening is spread out against the sky like a patient etherized upon a table, এই যে টি.এস. এলিয়ট বলছেন like a patient etherized upon a table, একটা অ্যানাস্থেসিয়া দেওয়া রয়েছে যেন, sky like a patient etherized, একটা ইথারে শোয়ানো এক শরীর দীর্ঘ দীর্ঘ সময় চলে যাবে, জ্ঞান থাকবে না, অজ্ঞান থাকবে না, চেতনা থাকবে না, এইরকম একটা পথ দিয়ে যদি আমরা যাই, তখন মনে হয় এই দীর্ঘতর এই জায়গাটা রবীন্দ্রনাথ এইরকম ভাবে তৈরি করছেন, কিংবা উটের গ্রীবার মতো নিস্তব্ধতা, এই যে বিস্তীর্ণ করে দাও দীর্ঘ দীর্ঘ দীর্ঘ। তখন রবীন্দ্রনাথ তার জীবনে জন্মাচ্ছেন 14 নম্বর সন্তান, বিষাদ, মায়ের এত বিষাদ, সেই বিষাদের মায়ের সন্তান তো বিষাদ দিয়েই জন্মাবেন, তারপরেও একটা সন্তান হয়েছে। তো আমার ঘটনাটা হচ্ছে এই বিষাদটা সবসময়, এই যে বলছেন না মাইনার নোটস, রবীন্দ্রনাথ জীবনের প্রত্যুষে, মানে বেঁচে থাকার প্রত্যুষে একদম জেনে ফেলেছেন এই ডিপার্চারটা। সারাক্ষণ রবীন্দ্রনাথের মধ্যে দেখবেন একটা যাই ভাব আছে সমস্ত গানে, খুব অল্প কিছু গানে। আমি কয়েকটা আমাদের ছেলে মেয়েদের বলি, শোনো, তোমাদের যদি মন খারাপ হয় সকালবেলা উঠে আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা তাথা নিসা রে রে সারে গাগা মাপা ধানি ধানি সানি ধাপা মাগা রে রে গাগা পা মাগা, যখন পড়ে আসবে দেখবে মনটা কি হয়ে গেল, মনে হচ্ছে কাজে যাই। তো রবীন্দ্রনাথের গানে ও খুব সুন্দরভাবে বলেছে যে চারটে, এই যে প্যাটার্নটা যে সঞ্চারীর কথা বলে, তার আগে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বাংলা গানে, রবীন্দ্রনাথের গানে না, বাংলা গানের কিছু ছিল না এগুলো, ছিল ধ্রুপদ, যে চারজন মানুষকে ছাড়া হয় না, রামপ্রসাদ ছাড়া বাংলা গান হয় না। দুটো তিনটে সুরের মধ্যে এতগুলো গান তৈরি করে ফেললেন, কি সাংঘাতিক। এই যে রামপ্রসাদ একটা অসাধারণ, তার স্থায়ী অন্তরা কি অসাধারণ কম্পোজিশনাল স্ট্রাকচার। আমাদের বিষয় রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ নিয়ে অসম্ভবভাবে, এবং অফকোর্স সাহিত্যের মানুষ এবং ইংরেজি লিটারেচারের মানুষ, ইংরেজি লিটারেচার মধ্যে বাংলা অবশ্যই সবকিছুর মধ্যে, বাংলা ইংরেজি সবকিছু মিলেই, কিন্তু এবং রবীন্দ্রনাথের কথা যেটা বলছে যে এই যে কথাটা বলছে, আসল কথা কিরকম জানেন? আসল কথাটা হচ্ছে ও এগুলো তৈরি করছে মায়া খেলায় তৈরি করছে, কি করে খেলছে, এগুলো তো ইতিহাস ক্রোনোলজি, এবং সেগুলো অফকোর্স বিশেষজ্ঞরা বলবে। তো আমার যেটা মনে হয়, আমার মনে হয় না সুরটা নিয়ে যাচ্ছে ওই রকম জায়গায়। আমরা অনেক সময়, আমরা যদি এটা ধরুন এই কথাগুলো কেউ বুঝতে পারছে না, এরকম একটা পৃথিবীর প্রান্তরেও যদি আমরা বাজাই অন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, হঠাৎ কোটো একটা কোনটো, আমরা ধরুন এরকম আমরা যদি টং টারারাং টং 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 টারারাং টং টারারাং টং টং টারারাং টং টারারা টং 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 টারারাং টং 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 টং, একটা জাপানে বাজুক, কেমন লাগবে বলুন তো? কথাটা ছাড়া গানটা কেমন লাগবে? আমার তো মনে হয় অসাধারণ লাগবে। রবীন্দ্রনাথের মিউজিক্যালিটিটা সাংঘাতিক। এই মিউজিক্যালিটিটা আমরা পাইনি। আমরা জানি না বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, আমাদের কাছে তো কোনো কিছু নেই। আমাদের শ্রুতির দেশ, আমরা কোনো সুর তো আর জানি না, ফলে তারা কি করে গাইতেন আমরা জানি না। কিন্তু দেখি রাগ উল্লেখ রয়েছে, তাল উল্লেখ রয়েছে, কঠিন কঠিন রাগ, জয়দেবের এতে কঠিন কঠিন রাগ উল্লেখ রয়েছে, কঠিন তাল উল্লেখ, সেগুলো আর নেই প্রায়। সেই মানুষটাকে, যেটা ও খুব জরুরি ভাবে বললো, একটা খুব জরুরি কথা বলেছে রবীন্দ্রনাথ, বললেন আমার এই বিস্তীর্ণ সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, আমাকে না ডিকনস্ট্রাক্ট করতে হবে, এবং এই ডিকনস্ট্রাক্টের মধ্য দিয়ে আমাকে একটা, আমার জন্য, মানুষের জন্য এত ভেবে টেবে কিছু করেননি, আমার জন্য একটা জিনিস কিছু দিতে হবে, এইটা উনি সুন্দরভাবে দিয়ে গেলেন। এবং এই মিউজিক্যালিটি মাপা মাগা রে সা রে নি সা সা পা মাপা ধা পা মাপা ধা পা মাপা গা রে সা মাপা মাগা রে সা নি সা, তারপর কি সাধা একটা সাব ডমিনেন্টে চলে গেল। যারা মিউজিকের স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, যারা মেজর মাইনে বলে সাধা দা নি দা পা মাপা মা গা 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 মা রে সা রে নি সা, চলে গেল।
তারপর না না আমি অন্তরটা বাবা মা বা নি 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 এই যে ডমিনেন্টে চলে গেল। আমি সাথে ছিলাম, অনেকক্ষণ রয়েছি, অনেকক্ষণ রয়েছি, ভালো লাগছে ভালো লাগছে, তোমার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। গানটার কথাটা কি আছে? আমারও পড়ানো একটু গান না, আমার একদম গানের স্থায়িত্ব। আমারও পরানো যাহা বেসিক্যালি কি চায়। বলছে, বেসিক্যালি বলছে কি মানে, আচ্ছা শোনো, এই শোনো 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 না, আমার 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 আমি তো তোমাকে চাই, এই তো বলছে বেসিক্যালি, এই কথাটা বলছে, তাই তো? কি এই কথাই বলছে তো, আমারও পড়ানো যাহা চায়। আরে তুমি না, তোমাকে তোমাকে দেখলে আমার মনে হয় যেন তোমাকে 7 জন্মে আগে দেখেছি। এইসব কথা প্রেমিক মানুষরা বলে টলে, তাই তো? একটা ছল তার থাকে। আর দেবনী তুমি যেটা বললে যে ওই রকম একটা ফ্ল্যামবয়েন্স কে বলছে ওইরকম আমারও পড়ানো যাহা চায়। তারপর কি কথা, তারপর তুমি তাই, জানো আমি এক্স্যাক্টলি যা ভেবেছি তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অন্তরাতে তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। একদম খুব সুন্দর। এইটা হচ্ছে প্রেমিক মানুষ। ওনার আচ্ছা, ওনার ভার্স নিয়ে, ওনার কথাগুলো নিয়ে যদি আমরা ভাবি, ওই রকম একজন কবি, ওই রকম একটা ভাবনার মানুষ, তিনি তো ওরকম লিখতে পারেন। এবং প্রেমিকের শেষ কথাটা কি হয়? প্রেমের জন্য, প্রেমিকার জন্য না। আসলে প্রেমিকার জন্য রবীন্দ্রনাথ কিচ্ছু করেননি, প্রেমের জন্য করেছেন। আর ভেতরে একটা হু হু করতো সবসময়, যেটা হেমন্ত বালার কথা বললেন চিন্ময় গুহ, এবং বললেন যে একেবারে গৃহবধূ, উনি গৃহবধূ ওই রকম গৃহবধূ নয়। চিন্ময়দা ঠিকই কথা বলছেন, গৃহবধূ, গৃহবধূ যিনি অনেক গুণে গুণান্বিত, নইলে রবীন্দ্রনাথের সাথে কানেক্ট হয় নাকি? তাই তো? একদম তাই তো? একদম। গৃহবধূ কথাটা বলার মধ্যে কোনো গৃহবধূ তুচ্ছল্যে তাচ্ছল্যের জিনিস নয়, তাই তো? গৃহবধূ যে অনেক গুণে গুণে, রাজ পরিবারের মেয়ে হেমন্তবালা এবং বৈষ্ণব, এই বাড়িতে এলে পরে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর মজা করে বলতেন, এই তুমি তো এখন গিয়ে বাড়িতে হাত পা ধুয়ে দেবে, কেন আমার বাড়িতে তো মাংস টাংস খাওয়াটা হয়, সমস্ত কিছু হয়। এই হেমন্তবালা, শান্তিনিকেতন হেমন্তবালাকে জায়গা দেয়। রবীন্দ্রনাথের জীবনে প্রেম, আমাদের ঠাকুরের জীবনে প্রেম, হায় 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 হায়। এই জোড়াসাঁকোতে আসতেন, এই জোড়াসাঁকোতে এসে উনি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি সাজিয়ে দিয়ে যেতেন। এবং উনি এসে হঠাৎ রবীন্দ্রনাথ দেখছেন যে ঘরটাকে সাজিয়ে দিয়েছে। রবীন্দ্র বলে, এটা তুমি কি করছো? ওনার অস্বস্তির বয়সটা তো বেড়েছে, প্রেমটা তো যায়নি। আরে ওর প্রেম কি যায়? ও শালা শেষ হয়ে যাবে, প্রেম রেখে যাবে বাঙালির জন্য, প্রেম রেখে যাবে। বলবে যে তোমাকে বহু 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 বছর পরে দীর্ণ হয়ে ঋণী হতে হবে আমার গানে, আমার গান গেয়ে প্রেম করতে হবে অরিজিৎ সিং এর গান গেয়ে, তাই তো? একদম তাই তো। আমার বারবারই মনে হচ্ছে যে এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ওর স্ট্রাকচারের কথা বলছি, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের স্ট্রাকচার যেটা বলছিলাম আন্দান্তে মানে ধীর লয়, এরপরে কি আসবে? অ্যালেগ্রো। আমি একটা মুভমেন্ট করবো, ধারুন তোমাকে আমার ফ্ল্যাম্বয়েন্সটা দেখাবো, তারপর আমি তোমাকে একেবারে চূড়ায় নিয়ে যাব, আমি প্রেস্ততে নিয়ে যাব, তারপর আমি একটু ধীর করে নামবো। বলবে জানো আসল কথা, একটু বাতে ব্যথা হয়েছে, একটু ইটে হয়েছে, বাতে ব্যথাটা হবে তো, তখনও প্রেম যাবে না। কিন্তু তখন আর ওই ওই দেবনীর ওইটা হয়ে ওই ফ্ল্যাম্বয়েন্সটা ওটা থাকবে না। তখন কি বলতে হবে? Let us go then, you and I, when the evening is spread out against the sky like a patient with her eyes upon a table. Let us go through certain half-deserted streets, martyring retreats of restless nights, in one night's cheap hotel and sawdust restaurant with oyster shells. তোমার সাথে আমার কথা হবে সেইখানে, তোমায় আমায় দেখা হবে সেই মোহনার ধারে। কি তোমায় আমার দেখা হবে সেই মোহনার ধারে, কোথায়? এবং আমরা কি বলবো? Martin retreats of restless night, this one night cheap hotel and sawdust restaurant with oyster shell streets that follow like a tedious argument of tedious intent. T.S. Eliot বলছেন, to lead you to an overwhelming question. শেষ প্রশ্ন, কি প্রশ্নটা? In the room the women come and go,
টকিং অফ মিকেলাঞ্জেলো, কে সেই মিকেলাঞ্জেলো? সে সাংঘাতিক, সেই হাতটা ওই রকম পেশিবহুল হাত, ওই রকম হাত। রবীন্দ্রনাথ এগুলো পড়ছেন, টি এস এলিয়ট পড়ছেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ বলছেন অমিয় চক্রবর্তীকে যে তুমি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, আমাকে এগুলো শোনাও। আসল কথা, আমি যখন এসেছিলাম এত কিছু কথা বলবো বলে কিচ্ছু মনে করিনি, ভেবেছিলাম যে মূর্খ মানুষ মূর্খের মতো থাকবো, কিন্তু আমার হ্যাঁ বিনয় না, বিনয় না, সত্যি কথা দেবদা বলছি। বিনয়টা দেখছে, বাদলার দিনেশটা আমরা দেখছি। I love this. I love this. This man is that, you know, ওর হিউমার, বিনয় নয়, সত্যি আমি বলছি না, মানে সত্যি বলছি, মানে সেই কথাটাই, মানে যে আমার রবীন্দ্রনাথের গান শুনে ও যখনই গাইতে আরম্ভ করেছে, এবং ও যে মোক্ষম, ও একটা গান এনেছে, মানে অনেক গান আছে ওর কাছে, ও তো মানে ও এটা নিয়ে ওর রচনা, ওর না মানে ওর রচনা করেছে, ওর নিজস্ব একটা, ওর একটা সনেট আছে, ওর নিজস্ব একটা সনেট আছে। কিন্তু ওই বারবার করে বললাম, দেখুন শেক্সপিয়ারের সনেট আমি যদি বলি, এখানে কেউ জানেন সনেট? আমরা যদি সনেট বলি কেউ জানবে? ও জানবে, ও পড়ায়, এবং ওর ছেলে মেয়েরা কিছু জানবে। কিন্তু রবীন্দ্র, আমরা যদি ম্যাকবেথ বললে জানবেন? হ্যামলেট বলে জানবেন? সবাই জানবে। ওই রকম একটা প্রেমের গল্প ঘটছে, নাটক হচ্ছে, এবং নাটকটা মানে জন্ম জন্মান্তর ঘটছে, এখানে এসে মকবুল হচ্ছে, হায়দার হচ্ছে। ফলে সনেট আর জানে না, কিন্তু সনেট গুলোতে যদি সুর করা থাকতো জানতো। রবীন্দ্রনাথের গানগুলো ওরকম গীতবিতানেই পড়ে থাকতো। ভাই আমি বলে দিচ্ছি আপনাদের, রবীন্দ্রভারতীতে গীতবিতানেই পড়ে থাকতো, ওটি শ্রুতিবিতান হয়ে উঠতো না যদি সুর না পড়তো। তাই তো একদম অমোঘ রবীন্দ্রনাথ, অমোঘ তার সুরে, শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তক, a thinker, a great thinker, and a great, great, great composer and a painter. ইনফ্যাক্ট এই পর্যন্তই আমার, বাদ বাকিটুকু সব বলে দিতে পারবে। আমি একটু উত্তেজনা দিয়ে গেলাম, কেন আমাদের সারা শহর জুড়ে সবকিছু মিলে যে উত্তেজনা চলছে, রবীন্দ্রনাথকে নিয়ে সেই স্থিমিত এই রোমালোরা, আর এটা ও বইপত্রে পড়া যায়, সবকিছু করা যায়, আমরা বারবার চর্চিত না। আমি একটু আবেগ চাই, আবেগ আবেগ আবেগ, হরমোনাল উচ্ছ্বাস চাই, তরঙ্গ। ঠিক আছে না, হ্যাঁ, আমি মাঝে মাঝে বিমানের সাথে কথা বলবো। আচ্ছা, দেবুদা এরকমই আনপ্রেডিক্টেবল লোক। আচ্ছা, আমরা আবার এই যে বললেন বাদলার দিনেশ এবার রইল। হ্যাঁ, এবার বাদলার দিনেশ আমরা ধরছি। রবীন্দ্রনাথ যে কম্পোজার হিসেবে, এটা নিয়ে আমরা একটা সেশন করেছিলাম এইখানে, সাহেবদার মনে আছে, আপনাদের সবার মনে থাকবে। রবীন্দ্রনাথ শুধু কম্পোজার, সব বাদ দিয়ে শুধু কম্পোজার রবীন্দ্রনাথকে নিয়ে আমরা একটা ইয়ে করেছিলাম। তো যাই হোক, এই কম্পোজার রবীন্দ্রনাথের কথায়, এখন অনেকে তো গান করেন রবীন্দ্রসঙ্গীতে, একটা জিনিস আমাকে একটু কানে পীড়া দেয়, আমি জানি না দেবাশিস দাকেও দেয় কিনা, সেটা হচ্ছে কোথায় রবীন্দ্রনাথের গানের স্ক্যানটা কি হবে, সঠিক জ্যোতির ব্যবহার, পজের ব্যবহার, কোথায় পজ হবে, এইটা একটু দেবাশিসদার ভাবনা চিন্তাটা এ নিয়ে কি আমার একটু জানতে ইচ্ছে করছে। মোক্ষম একটা কথা বলেছেন উনি। আমি বোধহয় গত 30 বছর ধরে এটা নিয়ে যুদ্ধ করে চলেছি গায়কদের সাথে, গানের ছাত্রছাত্রীদের সঙ্গে, যে রবীন্দ্রনাথের গানটাতে তো যতটা সুর ততটাই কথা, ফলে কথাটাতে যদি আমরা ঠিক মতো না জ্যোতি দিয়ে মানেটা বের করি, তাহলে রবীন্দ্রনাথের গান গাইবার কোনো মানে হয় না। হ্যাঁ, সেটা, এবং অনেকেই তো আজকাল বলে রবীন্দ্রনাথের গান কি শুনবো, ওই প্যান প্যানে গান। হ্যাঁ, সেটার কারণ এটাই বোধহয় যে লোকে যে রবীন্দ্রনাথের গানটা শোনেন, সেটা একটা শুধু একটা খুব সুইট সাউন্ডিং একটা নয়েজ। হ্যাঁ, কথাগুলোর মানে বোঝা যায় না, হ্যাঁ কি সব বলছে বোঝা যায় না কথাগুলো ঠিক, হ্যাঁ, কিন্তু তার সুরটা, যেটা উনিও বললেন, সুরটা একটা অসাধারণ মায়া তৈরি করে। তো ওইখানে আটকে যায়। কেন আটকে যায়? তার কারণ হচ্ছে, তার জন্য গায়ক হচ্ছি, দায়ী হচ্ছি আমরা গায়কেরা। কারণ আমরা ঠিক জায়গায় রবীন্দ্রনাথের সেই যে কবিতাগুলো, হ্যাঁ, রবীন্দ্রনাথের গানগুলো, এই যে চাকটুকের কথা বললাম, এই যে 8 লাইনের এক একটা ছোট ছোট কবিতা, তো এই কবিতাগুলো কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা। হ্যাঁ, তো এই কবিতাগুলোকে কিভাবে আমরা উচ্চারণ করব, আমরা সেটা বুঝতেই পারি না। যেমন একটু আগেই শুনছিলাম, জেরাতে মোর, জেরাতে মোর রাতটা আমার নয়, কিন্তু দুয়ারগুলি আমার, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি, আমি কান ধরছি কারণ আমার
পূর্ব যে অনেক বড় বড় শিল্পী ওইভাবে গিয়েছেন, আমি তাদের সমালোচনা করছি, আপনাদের কাছ থেকে মানে অনুমতি নিয়েই সমালোচনা করছি, কারণ আমার কাছে গায়করা বড় নয়, গায়কদের থেকে অনেক বড় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বলতে চাইছেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি নয়, হ্যাঁ, রাতটা আমার নয়, দুয়ারটা আমার। তো এইটা তো আমাকে বোঝাতে হবে মানুষকে। হ্যাঁ, আমি তো সমানই বছরের পর বছর, যে রাতে মোর দুয়ারগুলি, কার দুয়ার কার রাত কিছু বুঝতে পারেন আপনারা? বোঝা যায় না তো। সেই জন্যই রবীন্দ্রনাথের গান অমোঘ হয়ে ওঠে না মানুষের জীবনে। আমার সকল দুঃখের প্রদীপ, Exactly. জেলে দিবস গেলে করব নিবেদন। হ্যাঁ, আমি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। হ্যাঁ, সেটা বলা হয়, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব। প্রদীপ জেলে দিবসটা আবার কি জিনিস? আমি যখন ছোট ছিলাম, আমার মা, যেরকম দেবজ্যোতি বললেন, আমার মাও রবীন্দ্রনাথকে ধারণ করে থাকতেন। কথায় কথায় আমি শুধু রবীন্দ্রনাথের গান, তার কবিতা শুনতাম। তো সেখানে মা এটা খুব খালি গাইতেন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। কিন্তু রেকর্ডিং যখন শুনি দেখি সকল দুঃখের প্রদীপ, প্রদীপ জেলে হওয়া উচিত, গাওয়া হয় সকল দুঃখের প্রদীপ জ্যোতি গেলে দিবস, জেলে দিবস গেলে করব নিবেদন। আমি ভাবলাম দিবস কি? তাহলে ওই আমাদের ছোটবেলা ছোট ছোট ওই দেশলাই বাক্স ছিল, তাতে অনেক ছবি টবি থাকতো, অনেক নাম থাকতো। আমি ভাবতাম দিবস নিশ্চয়ই একটা দেশলাইয়ের দাম। হ্যাঁ, জেলে দিবস যখন বলে নিশ্চয়ই একটা ব্র্যান্ডের দেশলাই কাঠি হবে। হ্যাঁ, তো এই যে গানকে আমরা এরকম ভাবে ধ্বংস করে দিচ্ছি, রবীন্দ্রনাথের গানকে, এই গানটা গাওয়া উচিত, আমার সকল দুঃখের প্রদীপ জেলে জ্যোতি দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। হ্যাঁ, এইটা হওয়া উচিত। তো এরকম হাজার হাজার আমার কাছে এক্সাম্পল রয়েছে। এই যে আকাশ ভরা গাইলাম প্রথমে, খুব ঠিক জায়গায় এসে উনি থামালেন, না থামালে বোধহয় আমরা শুনতাম বিস্ময়ে, তা স্থান বিস্ময়ে, স্থান নাহাত্তর মতো স্থান বিস্ময় একটা এই গানে হয়, আমি দেখেছি। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। স্থান বিস্ময়টা আবার কি? আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। বিস্ময়টা এই গানের আসল কথা, সবচেয়ে বড় কথা। এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, রবীন্দ্রনাথ এটা বলে গেছেন ওনার একটা লেখাতে, যে কোটি কোটি আলোকবর্ষ দূরে যে তারা, তার মধ্যে যে অ্যাটম রয়েছে, মানুষের শরীরেও সেই সেম অ্যাটম রয়েছে। অর্থাৎ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আমি সম্পৃক্ত, আমি আলাদা কিছু নই মানুষ বলে। পুরো সৃষ্টির মধ্যে আমিও একটা এলিমেন্ট। সেই কথাটা উনি বলছেন, যে আমিও এখানে একটা জায়গা পেলাম, এর চেয়ে বড় বিস্ময় আর কি হতে পারে? এত বড় একটা কথা বলছেন। হ্যাঁ, এই বিস্ময়ের কথা উনি অবশ্য আগেও বলেছেন, যখন ৩৬ বছর বয়স লিখছেন, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে। কিন্তু এইটা আবার লিখছেন ৬৩-৬৪ বছর বয়সে গিয়ে, তখন কিন্তু তুমি আছো বিশ্বনাথ, আর বিশ্বনাথ তখন আর অত নয়, তখন প্রকৃতিটা আসল হয়ে উঠেছে। তখন উনি বলছেন, ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। এখানে বিস্ময়টা কিন্তু স্থান বিস্ময় নয়, এটাকে কিন্তু আলাদা করে বলতে হবে। আপনারা যারা শুনছেন, আপনাদের এটা দায়িত্ব রইল, আপনারা সব গায়কদের এটা বলবেন, যে স্থান বিস্ময় করে যেন না গাওয়া হয়। এটা রবীন্দ্রনাথকে অপমান করা। বিস্ময়টাই কিন্তু বড় কথা। বিস্ময়, যার যত বিস্ময়, তিনি এই যে আকাশ ভরা সূর্য তারা সবাই তো দেখেছে, কিন্তু গানটা, এটা নিয়ে গানটা কে Exactly. বানালেন?
বিস্ময়ে যার রয়েছে সেই। যে বিস্ময়ে তাই জাগে আমার গানটা জাগলো বিস্ময় থেকে। কাজে এই গানটা যেটা উনি একদম কারেক্টলি বলছেন, এই গানের কিন্তু আসল জায়গা হচ্ছে বিস্ময়। ওই বিস্ময় কথাটাই হচ্ছে এর আসল কথা। এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটাও খুব জনপ্রিয় গান। শুধু তোমার বাণী নয় গো, শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। এখানে প্রাণটা কার? যাকে বলছে তার প্রাণ না আমার প্রাণ? হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে আমার প্রাণে তোমার পরশ দিও। মাঝে মাঝে প্রাণে তোমার নয়, মাঝে মাঝে প্রাণে তোমার। সব বড় শিল্পী রেকর্ড করে গেছেন, সরি আমাকে মারতে আসবেন লোকে আমি জানি। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। কি হওয়া উচিত? শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। হ্যাঁ, তারও পরে সঞ্চারী, আবার সেই সঞ্চারী। হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। যারা দিতে চায় তারা নিজের সঞ্চয়কে বয়ে বেড়ায়। যেমন দেবজ্যোতি তার এক্সপিরিয়েন্সটা বললেন সত্যজিৎ রায়ের ফ্লোরে বাজানোর, এই সঞ্চয়টা উনি বয়ে বেড়াচ্ছেন। কিন্তু এটা যদি আমি গাই, বয়ে বয়ে বেড়ায় সেতার, আমি সেতার বয়ে বেড়াচ্ছি? এগুলো তো একটু বুঝতে হবে না? আমি যদি এই গান দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এরম ভাবে গেয়ে যাই, তাতে রবীন্দ্রনাথের গান গাওয়া হচ্ছে কি ঠিক মতো? হচ্ছে তো না। তাহলে এইগুলো একটু আমাদের অনেক বেশি কেয়ারফুলি রবীন্দ্রনাথের কথাটাকেও মান্যতা দিয়ে একটু বুদ্ধি খরচ করে করতে হবে। কারণ এটা তো মানতেই হবে যে রবীন্দ্রনাথের বুদ্ধি আমাদের সাধারণ মানুষের থেকে বেশ কয়েক কোটি গুণ বেশি ছিল। ফলে তার করা একটা কাজকে যখন আমরা তার সামনে যাব, আমাদের নিজেদের কিন্তু একটু বুদ্ধিটা খরচ করতে হবে। হ্যাঁ, পড়ে পাওয়া, বাঙালির তো পড়ে পাওয়া রবীন্দ্রনাথের গান ছোটবেলা থেকেই শয়নে স্বপনে জাগরণে শুনছে, এখন শোনে কিনা জানি না, আমাদের সময় শুনতো। তো সেটাকে কিন্তু আরেকটু যত্ন করে, আরেকটু বুদ্ধি দিয়ে, আরেকটু মেধা দিয়ে আমাদের সেটার প্রতি যাওয়া উচিত, আমার সেটা মনে হয়। আমার কাছে অনেক এক্সাম্পল আছে, হ্যাঁ, কিন্তু আজকে হয়তো অতটা সময় নেই, আমি এখন আর বেশি বলবো না। এইরকম বয়ে বয়ে বেড়ায় সে তার, আর মাঝে মাঝে প্রাণে তোমার, এই গান কিন্তু বছরের বছর পর বছর আপনারা শুনছেন এবং বাহবা দিচ্ছেন। দেবেন না। কোনটাকে ভালো গান বলবো, কোনটাকে খারাপ গান বলবো, সেগুলো কিন্তু বুঝতে হবে আপনাদের। অসাধারণ বললেন, অসাধারণ, মানে সঠিক জ্যোতির ব্যবহার। আচ্ছা, এবার একটু দেবুদার কাছে একদম একটু পার্সোনাল, অনেকে হয়তো জানতে চাইবেন, মানে তুমি যেরকম বললে যে সত্যজিৎ রায়ের ফ্লোরে গিয়ে তুমি বুঝলে যে রবীন্দ্রনাথকে আরো একটু আমাকে জানতে হবে। সলিল চৌধুরীর সঙ্গে তুমি দীর্ঘদিন কাজ করেছো এবং সলিল চৌধুরী মানে তোমাকে পুত্রবৎ স্নেহ করতেন, এটা আমরা দেখেছি। সলিল চৌধুরী রবীন্দ্রনাথকে কিভাবে নিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ থেকে কতটা অনুপ্রাণিত হয়েছিলেন, বা অনুপ্রেরণা কথাটা বলবো না, কতটা প্রাণিত হয়েছিলেন? হিমাদ্রি গান গাইতে এসছে, হিমাদ্রি। আমার মনে হয় কোনো কথা, সমস্ত কথা শেষ হয়ে যায় গানে। গান আপনারা, পৃথিবীর গান। আমার বন্ধু ঋতুপর্ণ, আমরা অনেক কাজ করেছি। না না, আমি চোখের বালি কথা বলছি, আমি সলিল চৌধুরী সবকিছু মিটে মিশিয়ে বলছি। আমি আলাদা করে, আমি জীবনে কোনোদিন কোনো জায়গায়
কখনো মানে পৃথিবীর কোনো জায়গায় যখন আমি কোথাও কথা বলতে গেছি, আমি কখনো কাগজপত্র কিচ্ছু নিয়ে আসিনি। বললাম না আমি কাগজের লোক নই, অক্ষর জ্ঞান নেই আমার, মানে অক্ষর যেটুকু প্রয়োজন আছে তার বাইরে আর কিচ্ছু নেই। আর আমি বুঝি শেষ পর্যন্ত একটা গান আমাকে প্রাণে টানে। যেমন আমি আমার ছোটবেলায়, আমি বললাম না যে আমার মায়ের একটা জগৎ ছিল, ভীষণ ডমিনেটেড হয়েছে আমার বাবার উপর, ভীষণ রাগ হয় আমার বাবা। শি ওয়াজ ভেরি ক্লোজ টু এ জিনিয়াস, কিন্তু ওই যে বললাম পূর্ব বাংলা থেকে আসা মানুষ ঠিক রকম ভাবে সংসার করতে পারেনি, ওই রকমই মেঘের একা তারার পরিবারের মতোই আমার মায়ের একটা রবীন্দ্রনাথের জগৎ ছিল, তারাশঙ্কর, বিভূতিভূষণ, কমল কুমার মজুমদার, সমরেশ ঘোষ, অশ্লীলতা, শ্লীলতা এসব ছিল। আর রবীন্দ্রনাথ ছিল, রামকৃষ্ণদেব ছিলেন। এটার একটা আলাদা তাক ছিল, খুব ছোট তাকে মার ওই বইগুলো রয়েছিল। আর বাবার বইগুলো আমাদের ভাঙাচোরা বাড়ি, তারই মধ্যে কোনো একটা খাটের মধ্যে শেক্সপিয়ার, বার্নার্ড শ, আইনস্টাইনের। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, রবীন্দ্রনাথের গানকে বুঝতে গেলে ওর আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের যে কনফ্লুয়েন্স অফ মাইন্ড, যে জায়গাটা আছে সেটা বুঝতে পারা। আর রবীন্দ্রনাথ সব জায়গা থেকে, সারা পৃথিবী থেকে নিয়েছেন, তো ওর একটা নিজস্ব স্ট্রাকচার আছে। এমনকি সেটা কীর্তন থেকে যা আসছে তাকেও উনি ওই রকম ভাবে স্ট্রাকচার করতে পারতেন, ভীষণ ভালো। এতে বলা আমি বলবো, আর তিনি আমি তো চাকর বাকর, তো চাকর বাকরের মতো আমি কি বলবো যে তিনি ভীষণ ভালো বড় কবি ছিলেন। এই সমস্ত এই তো চিন্ময় পণ্ডিত মানুষ সমস্ত এরা বলে গেছেন, সমস্ত একদম পৃথিবীর বিশ্বে রমারলা ফালা সমস্ত বললেন টললেন। না, আমি বলছি যে ওনারা ঠিক বলেছেন কথাটা, আমার মুখে এগুলো সবাই পায় না। আমাকে সিদ্ধার্থ যখন বললো, আমাকে যখন পড়া বললো, আমি আমি যাবো কি রবীন্দ্রনাথ, সব পণ্ডিতরা সব বসে থাকবে। আমি বললাম আমি কি বলতে পারি, আমি প্রাণের কথা বলতে পারি, আমি তোমার সাথে গল্প করতে পারি। আমি গল্প করার রবীন্দ্রনাথটা বোধহয় করবার জায়গাটা রয়েছে। আমি একটা কথা বলি, আমার ছোটবেলায় একটা ব্যাপার হতো, এইটা বলা দরকার। ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে, আমি জানতাম যে একটা মানুষের গান আমার ভীষণ ভালো লাগে, দেবব্রত বিশ্বাস। আমি জানতাম রবীন্দ্রনাথের গান দু প্রকার হয়, এক যাহা দেবব্রত বিশ্বাস গায়, আর যাহা দেবব্রত বিশ্বাস গায় না। এবং দেবব্রত বিশ্বাসের সাংঘাতিক ভাবে ওর কোন স্ট্রাকচারটা পরে দেখতে পেলাম, যখন মিউজিক স্কোর রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আমি বুঝতে পারলাম যে উনি এখানে যেখানে যেমন মনে হচ্ছে তেমন ভাবে স্ট্রাকচারটা করেছেন, এবং আমার প্রাণে বসে গেছে। আমি বললাম এই বসেছে, এইটাই থাকুক। আমার সাথে মানিক সত্যজিৎ রায়ের সাথে আমার এটা নিয়ে কথা হয়েছে, উনি যে সবকিছু এই করতে, তা কিন্তু বুঝতে পারতেন, যে কানেক্ট করতে পারতেন যে উনি কি করবার চেষ্টা করছেন। মিউজিক্যালিটিটা ওই রকম ভাবে মিউজিক্যালিটিটাকে ব্যবহার করতেন। এবং রবীন্দ্রনাথের শব্দ, রবীন্দ্রনাথ একজন ভালো, মানে ওনার গানের কথা খুব ভালো, এই সমস্ত শব্দ না বলে উনি তো সাংঘাতিক বড় একজন গীতিকার ছিলেন, মানে যে সুরের উপর কথা বসান, মানে 27 বছর বয়স পর্যন্ত তো সাংঘাতিক সমস্ত সুরের উপর উনি কথা বসিয়েছেন, একেবারে সিলেবলস গুলো একেবারে, এ তো ইংরেজি সাহিত্যের পণ্ডিত মানুষ পড়ায়, জানে যে সিলেবল ধরে ধরে স্ট্রাকচার করেছেন উনি। এবং যখন মনে হয়েছে যে এইটা, মানে সারা পৃথিবীতে আজকে যতটা অল ল্যাং জাইন গাওয়া হয় তার থেকে অনেক বেশি গাওয়া হয় পুরানো সেই দিনের কথা। উনি বুঝতে পারলেন আমাদের দেশের একটা 3 মাত্রা দোল আছে, পুরানো সেই দিনের কথা, সবাই গান না, সে কি ভোলা যায়। একটা অনুরোধ, হায় ও সেই বলবেন না। হ্যাঁ, আমি এটা বলুন, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। গান গাইতে গিয়ে যেটা হতে হবে, আমাদের দেশে আমরা রবীন্দ্রনাথকে বের করে দিতে পারলাম না তো বাঙালির বাইরে, এটা আমাদের অক্ষমতা। যেমন ভাবে বিটলসের গান সারা পৃথিবীতে, বিটলস একটা বিপ্লব, সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে গান গাওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে
গানটা গাওয়ার আনন্দ যেন থাকে, আপনি যেন আনন্দ পান গানটা গাইতে গিয়ে এবং আরেকজনকে আনন্দ দিতে পারেন। তো আমার মতো এরকম মূর্খের একটা সত্যিকারের দেবব্রত বিশ্বাস আর এটার জগৎ আলাদা জগৎ নিয়ে তৈরি হয়েছিল। সত্যজিৎ রায়কে নিয়ে দেখে আমার প্রথম মনে হয়েছিল যে আমার মতো করে ভাবে লোকটা, আমার আগে জন্মে গেছে তাই আগে করে কাজ করে ফেলছে। কেননা গানের উপরে এসে ঋতুপর্ণর সঙ্গে যখন আমি আবার ঘর বাঁধলাম, গানের উপর না, সেই চোখের বালি থেকে চোখ, আমি আমি জায়গায় জায়গায় সুযোগ পেলে গানের ওপারে আর একটা না গান, আমি জায়গায় জায়গায় সুযোগ পেলেই আমি লাবণ্যপূর্ণ প্রাণে ওই 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 যে নিসা নি পা মা গা রে নিসা, হ্যাঁ, এটা তুমি অনেক স্টোরেও আমি বিভিন্ন ছবি ছাড়ি, হিন্দি ছবিতেও আমি ছড়িয়ে দিই। ওই এই কম্পোজিশনটা যেন পৃথিবীতে, মানে সবকিছু লেখা হবে, সবকিছু হবে, কে বড় কবি, কে ছোট কবি, মেজ কবি, সেজ কবি, সমস্ত লেখা হবে, সমস্ত কিছু। এটা এরকম হয় না, সেইটা এখানে হবে, ওখানে হবে, হবে। পণ্ডিতরা বলবেন, আমি পণ্ডিতদের জায়গা নিয়ে আমি 300 মাইল পেছনে থাকি, শুধু বলতে পারি এই যে কম্পোজিশনটা আপনার কেমন লাগে, নি সা নি পা মা গা। এবং রবীন্দ্রনাথ কি করলেন, একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়ে দিলেন। লাবণ্যে পূর্ণ রামা, লাবণ্যে পূর্ণ রাম। রাম বললেই আমাদের যেন রেগে না উঠি, আমাদের মনে না হয় বিজেপি, মোদিপতি এইসব যেন না মনে হয়। হ্যালো 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 হ্যালো, আই এম ভেরি শিওর অ্যাবাউট হোয়াট আই এম সেইং। রাম বললেই যেন মনে না হয় ওই এটা যেন না লাগে। রাম, সাউথ ইন্ডিয়ার রামের ওই রাবণের আর রামের একটা জায়গা রয়েছে। মাইক না থাকতে পারে, অসুবিধা না, না না কোনো না, এমনি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। আরে গানের কথা বলছি, এটা মাইক লাগিয়ে দিবি, চলো। সো রামের এই যে লাবণ্যে পূর্ণ রাম, মাইকটা পেছনে, লাবণ্যে পূর্ণ রাম, সাবিত্রী দেবী ওনাকে শোনাচ্ছেন এবং উনি পূর্ণ রামটাকে লাবণ্যে পূর্ণ প্রাণ করে দিলেন। এবং বহু বছর পরে আসলে আমরা যদি ভাববার চেষ্টা করি, বাল্মীকি যে রামায়ণটা লিখেছেন সেই রামটাকে উনি, ওনার ভেতরে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো না। আমরা যারা কম শিক্ষিত মানুষ, যারা মূর্খের মতো এ মানে এ, বি মানে বি, সি মানে সি, সি মানে যে মাইনাস এ বাই বি বাই 2 4 5 7 8 এত কিছু, এগুলো বুঝবো না। রবীন্দ্রনাথ বুঝতে পারতেন, উনি ওটাকে পূর্ণ প্রাণে নিয়ে এলেন। এবং তারপরে উনি যে অন্তরা স্ট্রাকচারটার মধ্যে যখন ঢুকছেন, তখন আর বাংলা ফাংলা এই সমস্ত কিছু নেই। বিকশিত প্রীতি কুসুম হে, এই প্রীতি কুসুম অমুক সমুক এই সমস্ত প্রীতি, প্রেম কুসুম, কুসুম ফুলে উঠে ব্লুম, উনি সমস্ত শেক্সপিয়ার টেক্সপিয়ার পড়া মানুষ, শিক্ষিত। উনি বলতেন এইরকম ভাবেই বলতেন যে মূর্খ মানুষ আমি, কিন্তু উনি শেক্সপিয়ার থেকে সমস্ত পড়েছে ছোটবেলা থেকে, বাড়িতে এরকম হচ্ছে এটা হচ্ছে, জানতেন যে আমার দাদারা সবাই বিরাট বড় বড় এক একটা ব্যাপার। তার মধ্যে থেকে উনি তো বেসিক্যালি হচ্ছে যে ঠাকুর পরিবারের একেবারে যেটাকে বলে হচ্ছে প্রায়শ্চিত্ত করেছেন। আদারওয়াইজ ঠাকুর পরিবারটা ভীষণ স্ট্যাগনেট, ভীষণ অন্ধকার। আলো কোথায়? আলো নেই। এক একজন এক একটা কীর্তি করে বেড়ায়, অনেক কিন্তু তারা মহান, তারা শ্রেষ্ঠ কাজ করছে, কিন্তু রবীন্দ্রনাথ একেবারে একেবারে সাক্ষাৎ। মানে আজকে আপনাদের সামনে প্রথম কথাগুলো এগুলো বললাম, আমি রেকর্ডেড হয়ে গেলে আমাকে মারবে, লোকে ঠাটিয়ে মারবে, উনি মারবেন আমাকে একদম ঠাটিয়ে। বেরোবার সময় আমি দেখতে পাচ্ছি একদম সামনে দাঁড়িয়ে আছে একদম। আমার যেমন হচ্ছে যে আমি রবীন্দ্রনাথের গান বাজবার সময়, গাইবার সময় আমি একজন শিল্পীকে দেখি, বুঝি এ কত কম জানে। যত কম জানে তত সে আমার গান গাইবার পাত্র। সেটা আধুনিক গানও, সেটা রবীন্দ্রনাথের গান প্রাণকে ছুক। কিন্তু গ্রামারিয়ানসদের দরকার, ওনাকে দরকার আমাদের। হাতে হাত ধরে উনি এবং আমি চলবো, ওনার সঙ্গে তর্ক হবে, আমার যুদ্ধ হবে, কিন্তু আমি বলবো প্রাণ নিয়ে থাকবো। কিন্তু শুধু প্রাণ নিয়ে থাকা হবে নাকি? স্ট্রাকচার জানবো না, কোথায় কথা শেষ হবে, কোথায় পজ হবে, কোথায় জানবো না। তারপর ভালো করে জানা হোক, ওর কথা মতো করে জানতে হবে। ও যেগুলো কথা বলছে খুব গভীর ভাবে বলছে, ঠিক কথা বলছে। আমার গল্পটাই হচ্ছে ঠিকটার বিরুদ্ধেই তো আমার যুদ্ধ। কিন্তু স্ট্রাকচার জেনেই স্ট্রাকচারকে ভাঙা যায়। এইটাও পুরনো কথা, বহু বছর ধরে মানুষ বলছে, আমাদের সেগুলোকেও ভাঙতে হবে। এই যে বিজ্ঞানী মন রবীন্দ্রনাথের,
যেটা আমরা অতি সরলীকৃত করি, ওভার সিম্পলিফাই করে আমরা বলি দেখুন উনি পার্টিকেল পৃথিবীর জোয়ার ভাটায়, আসলে কথা জোয়ার ভাটায় ভুবন দোলে, জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্তধারায় ওই টানটা লাগছে। দেখে আপনাদের হয় না জোয়ার ভাটার সময় হাঁটুতে টান ধরে? যাদের ধরে, আমার এখনো ধরেনি, ধরে কি ঠাকুমার দাদু? তার মানে ওই টানটা ওই অসীম কালে, মানে হচ্ছে উনি যেরকম ভাবে বলেন না, প্রাচীন রজনী, মানে যে রজনী প্রথম এসেছিল, যে রাত প্রথম এসেছিল, ওনার গানের মধ্যে প্রাচীন রজনীর কথা বলে। এই প্রাচীন রজনী, আমার না বহু বছর হচ্ছে যে প্রাচীন রজনী, তখনই আমার মনে হয় যে লাইক এ পেশেন্ট ইথারাইজড আপন এ টেবল, আমি দেখতে পাই শায়িত একটি পেশেন্ট ইথারাইজড, বা উটের কৃপার মতন স্তব্ধতা, জীবনানন্দ ভিক্ষা করছে রবীন্দ্রনাথের কাছে, তুমি একটু কিছু বলো না আমার কবিতা নিয়ে, কিছু বলো কিছু কবিতা নিয়ে। উনি 2 লাইন লিখে দিচ্ছেন, জীবনানন্দ সেটা নিয়েই ফিরে আসছেন। ঋতুপর্ণর সঙ্গে আমার কাজ করবার সময় সেই চোখের বালিতে আমাদের ওই বিহারী এবং বিনোদিনী, তারা তাদের দেখা হবে বজরায়। বিনোদিনী তার এই শরীরটাকে নিয়ে বড় বিব্রত, সবাই শরীর চায়। পলিটিক্স অফ জেন্ডার, রবীন্দ্রনাথ বুঝতে গেলে রাজনীতি বুঝতে হবে, না হলে বোঝা যাবে না। পলিটিক্স অফ জেন্ডার, বিনোদিনী শরীর চায়, বিহারী চায়, মহেন্দ্র চায়, এ চায়, সে চায়, ছিটছে খুঁটছে। তিলোত্তমাকে যেরকম ভাবে, সেরকম ভাবে বিনোদিনী বজরার ঘাটে দাঁড়িয়ে আছে, বলে তোমাকে বিয়ে করব আমি। বিহারী বলে তোমাকে বিয়ে করব আমি। বিহারীকে বলে আমি আসবো। এসে দাঁড়ায়, ওখানে দাঁড়ায়, অমোঘ হয়ে উঠবে তারপর একটা মুহূর্ত। আমি বললাম কি করব ঋতু, বল তুই কি করব? বলে এখানে ভাসিয়ে দে তুই। আমি কি ভাসাবো? আমি বলে জোয়ারে, চোখের জলে লাগলো জোয়ারে তোমাদের একটা ভাষা। আমি ওই গানটা তো নয়। বলে না। আমি লাবণ্যে পুণ্যর ওইটা নেবো, ওই জায়গাটা আমার বড় ভাল লাগে রে। কথা নয়, কখনো কথা আসবো, কিন্তু পিকো তারা রা 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 রা, আমার মনে হয় দীর্ঘ লাইন ধরে আমার মা আসছেন পূর্ব বাংলা থেকে, সারা পৃথিবীর মাইগ্রেন্টস আসছেন, সারা পৃথিবীর যত রকম মানুষের যত রকম গভীর বেদনা, গভীর টান, সমস্ত কিছু দিয়ে বিকশিত প্রীতি কুসুমে সুরটার মধ্যে আসছে অর্কেস্ট্রা। চেলো বাজাচ্ছেন বাক, বাজাচ্ছেন বেটোফেন, বাজাচ্ছেন ব্রাহমস। তাদের পথ ধরে রবীন্দ্রনাথ আসছেন এবং আসছেন। দীর্ঘ প্রলম্বিত উনি আসছেন। আজকে উনি এসেছেন, কালকে উনি আসছেন, পরশুদিনে উনি আসছেন। একটা দীর্ঘ প্রেজেন্ট কন্টিনিউয়াস। বিনোদিনী বলছে, কি বলছে বিনোদিনী? কিছুই তো বলেনি। আমাকে মিউজিকটাকে স্কোর করতে হবে এমন ভাবে, চেলো বেজে উঠতো, এইবার বিহারীকে চুমু খায়, চুম্বন ফুম্বন নয়, চুমু, ঠোঁটে ঠোঁট লাগে। আপনারা জানেন চুম্বন কি? একটা ফিজিক্যালিটি তৈরি হয়, বিদ্যুৎ স্ফুরণ হয় শরীরের মধ্যে, সেই চুম্বন, অমোঘ একটা চুম্বন। কি বলেন বিনোদিনী, কি বলছেন প্রীতি? সেখানে আমাদের হরষ গীত গাও 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 গাও, উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে, হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগ্ন গগনে। ছেলো বাজবে, কথা থেমে যাবে, কথা ব্যাকসিট নেই, ওখানে বসে থাকবে, কথা সুর এগিয়ে আসবে। সুর এগিয়ে এসে বলল, বিনোদিনী কিছু একটা বলতে চাইছে। কি বলতে চাইছে? বিনোদিনী বলছে, চুম্বন, তোমাকে শেষবারের মতো চুমু খেলাম। হে বাসনা, farewell all my বাসনা, all my desires.
Thy will be done, thy will be done, thy will be done. হে কামনা, হে বিষ্ণু, হে আমার প্রেম, হে আমার না পাওয়া প্রেম, হে আমার শরীর, হে আমার অশরীর, সমস্ত কিছু আমি আজকের জন্য শেষবারের মতো ফেয়ারওয়েল টু মাই কঙ্কুবাইন, ফেয়ারওয়েল টু মাই কঙ্কুবাইন, আমি শেষবারের মতো তোমাকে স্পর্শ করলাম। বিহারী তুমি নও, তুমি একটা শরীর হয়ে দাঁড়িয়েছো, শুধুমাত্র তুমি নও, সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন চুম্বন করবে, শেষ চুম্বন করে আমি সেইখান থেকে বেরিয়ে যাবো। তারপর কোথায় যাবে বিনোদিনী? আমি জিজ্ঞেস করলাম ঋতুকে, যাবে কোথায় বিনোদিনী? বিনোদিনী ঠাঁই হবে কোথায়? বিনোদিনী কোথায় যাবে? আমার ক্রাইসিস এখন, রাইট নাও। কোথায় যাবে বিনোদিনী? এই শরীরটার বাদ দিয়ে দেশের কাজে যাবে বিনোদিনী। সেই কি আবার 4 অধ্যায়ে ফিরে আসবে এই বিনোদিনী? তো আমাকে তখন এরকম একটা মিউজিক্যাল স্ট্রাকচার তৈরি করতে হয়েছিল। তখন কি হয়েছিল আমি জানি না, তখন ঋতুর সঙ্গে আমার কি গল্প হয়েছিল আমি জানি না, যা হয়েছিল তা হয়েছিল। আর বিনোদ, আমি আরেকটা এই ছবির মধ্যে স্থাপন করব, একটা ফরবিডেন থিম তৈরি করব। আমাদের শেষ হয়েছে, আমার ছবিটা যখন শেষ হয়ে গেছে, প্রায় সেন্সর করা হবে, তখন একটা ফরবিডেন থিম। আমি বললাম ফরবিডেন থিমটা চুমু খাওয়াটা ওটা ফরবিডেন না, পালকির মধ্যে এটা করছে সেটা ফরবিডেন। আর রবীন্দ্রনাথের বিনোদিনী আর এই বিনোদিনী তো এক নয়। আমরা তো কোথায় যাচ্ছি, ঘাটে মাঠে পথে, এই শঙ্খ ঘোষের বাড়িতে কবার, এই ওখানে কবার, সমস্ত পণ্ডিতদের কাছে যাচ্ছে, এটা করতে পারা যায় তো, এটা করতে পারা যায় তো, এই করতে করতে তখন বললো যে, আমি বললাম না রে ঋতু, আসলে চুম্বনটা হচ্ছে যখন ওই বিধবাকে একটা চকলেট দেওয়া হচ্ছে, ওই যে নান, আপনাদের ছবিটা দেখা আছে কি? ওই যে মনে আছে একটা চকলেট দিয়েছিল, চকলেটের মধ্যে ওই অ্যানিমাল ফ্যাট আছে, মানে হ্যাঁ তাই তো, একটা অ্যানিমাল ফ্যাট আছে। ওইটা, ওই চকলেটের যে সাউন্ডটা, ফয়েলের যে সাউন্ডটা, ওই সাউন্ড আর চকলেট সাউন্ড, ওইটা আমাকে বললো। আমার তখন, আপনারা দেখবেন রবীন্দ্রনাথ আমরা কেউ ব্যবহার করতে পারিনি, ব্যবহার করেছেন পিটার ব্রুক মহাভারতে, অন্তরমম বিকশিত করো অন্তরতর। কি কি ব্যবহার করছেন দেখবেন পিটার ব্রুকের। আমার এই কথা বলার পরে তারপরে আপনার বাড়ি ফিরবেন, আমি না জানি আমরা যতই এখানে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলি, গানের কথা বলি, এগুলো যেন আমাকে বাঁচিয়ে রাখে। আমাদের বিদ্রোহ বিপ্লবগুলো রাস্তাঘাটে যেগুলো হচ্ছে সেগুলোকে যেন বাঁচিয়ে রাখে। আমি চাই সেগুলো হোক। আমার এখানে আমি আজকে এসেছিও সেই কারণে, আমি চাই সেগুলো হোক। আপনাদের ভেতর যেগুলো, আপনারা যেখানে যেখানে যাচ্ছেন, মিছিলে যাচ্ছেন, এটা যাচ্ছেন, সমস্ত ভয় ভীতি দূর করে রবীন্দ্রনাথ যেন সেরকম ভাবে ভয় ভীতি দূর করে আমার সামনে এসে দাঁড়ায়। আমার কোনো গানের স্বরলিপি চাই না, আমার শ্রেষ্ঠ সুরকার হতে হবে না, আমাকে যেন ভয় ভীতিহীন রবীন্দ্রনাথ এই রবীন্দ্রভারতীর আপনাদের সামনে এসে, আবারও চোখের জলই আমার সম্বল, শেষ সম্বল আমার চোখের জল, আমাদের যেন ভয় ভীতিগুলো দূর হয়, সেটুকুই আমার সব। একটু গান হোক, ও গাইবে, আপনার সঙ্গে গাইবে। গান দিয়েই আমরা শেষ করছি আজকের একটা হিমাদ্রির গান শুনবো এবং শেষ করব আমরা 2015 সালে দেবাশিস দা, উনি আমেরিকা সফর করছিলেন এবং সেখানে 3টি মূল ইংরেজি গান উনি উদ্ধার করে এনেছিলেন, যেগুলো অপ্রকাশিত রবীন্দ্রনাথের গান, সেইগুলো একটু ওনার থেকে শুনবো। আচ্ছা, আমি একটু বলি সলিল রবীন্দ্রনাথ সম্পর্কে। সলিল চৌধুরী না রবীন্দ্রনাথকে মনে করতেন জানেন পিতার পিতা, কিন্তু পিতার পিতা উনি মনে করতেন, কি বলছি, মনে করতেন উনি বলছেন যে তুমি আমার পিতা, কিন্তু আমার পৃথিবীতে বিশ্বযুদ্ধ এসে গেছে, ভিকুর মতো, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ভিকুর মতো চরিত্র, যে ভিকু যার প্রেম করে যে মেয়েটির সাথে, তার একটা ঘা আছে, সে ঘাটা মলম দিয়ে মুছিয়ে ফেলবে না কেন? সে বলে যে তোর সাথে প্রেম করবো, তারপর তুই যদি একদিন ছড়ে দিন, আমার এত এত স্বাদের ঘা পাবো কোথায়? ওর ঘাটা পাটা মেলে রাখে, তো ওটাতে ভিক্ষা দিয়ে যায় বেশি করে মানুষ। মানে এইরকম অর্থাৎ হচ্ছে রবীন্দ্রনাথ তো এরকম ভাবে, রবীন্দ্রনাথ এতটা এরকম ভাবে, যদিও রবীন্দ্রনাথ অসম্ভব ভাবে ওই কাঁঠালের ভূতি এই সমস্ত শব্দ, তখন টি.এস. এলিয়টকে, ওর সাহিত্যের মানুষ, ওর সামনে কথা বলছি, মানে বোদলেয়ার থেকে টি.এস. এলিয়ট হয়ে, টি.এস. এলিয়ট থেকে রবীন্দ্রনাথ, অমিয় চক্রবর্তীর হাত ধরে রবীন্দ্রনাথের কাছে আসছে, এবং রবীন্দ্রনাথ সেগুলো কাঁঠালের ভূতি ভূতি সমস্ত লিখছেন। কিন্তু তখন মানে কিনু গোয়ালের গোয়ালি ঠলি, মানে সমস্ত রয়েছে। তো সলিল চৌধুরী যেভাবে রবীন্দ্রনাথকে পেয়েছেন, রবীন্দ্রনাথ যেদিন মারা গেছেন, সলিল চৌধুরী ওই সভ্যটা
অসহজ পালন করেছিলেন রবীন্দ্র মানে সলিল চৌধুরী, এবং শেষ মুহূর্তে পর্যন্ত বলেছেন সবাই খুব স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের পর আর কে সারা ভারতবর্ষে, সলিল চৌধুরী। তার তার শতবর্ষে আপনারা এই আয়োজন করেছেন রবীন্দ্রনাথের, তার পিতার, সলিল চৌধুরীর পিতার, আমার পিতা, আপনার পিতা, আমাদের সবার পিতা সলিল চৌধুরী বারবার করে রবীন্দ্রনাথের কাছে ফিরে গেছেন। আপনারা দেখবেন একটা গান আছে, হয়তো তারে, আমার কথা ভুল হতে পারে, দেখেনি কেউ, কিংবা দেখেছিলে ময়নাপাড়ার মাঠে, দেখেছিলে, এই পর্যন্ত রবীন্দ্রনাথ কি ইউজ করছেন কোটেশনের মতো, উদ্ধৃতি। আমি রবীন্দ্রনাথ, তুমি আমার পিতা, তোমার চিঠি থেকে, তোমার গান থেকে, তোমার ভাব থেকে আমি উদ্ধৃতি করলাম। পাপা গাপা সারে নিসা, কিংবা দেখেছিলি জীর্ণ শত আঁচল ঢেকে ছিন্ন দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে। আন্ত বাই বাই যেতে পথে। এবার এই পর্যন্ত রবীন্দ্রনাথ। তারপর সলিলচৌধুরী বলছে, পিতা তোমার পথ ধরে আমি যাব, কিন্তু আমার পথটা তো ওই দিকে, আমি তোমার হাত ধরে থাকতে পারবো না। তোমার পেলোভ, তোমার যে ভাবনা, তার থেকে আমাকে অনেক, আমার পৃথিবীতে দুর্ভিক্ষ এসে গেছে, আমার পৃথিবীতে বিশ্বযুদ্ধ এসে গেছে, কি জানি কি ঝড়ে গেছে এই সলিল চৌধুরী জীবনের তরু থেকে। এইবার প্রবল প্রখর, প্রবর এবং প্রখর সলিল চৌধুরী। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, এই মেয়ে এই জীর্ণ বাহু তুলে। এই রবীন্দ্রনাথের অ্যাডাপ্টেড কীর্তনটা, কীর্তন নয়, কীর্তন নয়, কীর্তন নয় বন্ধুরা, হে বন্ধু, হে প্রিয়, কীর্তন নয়। রবীন্দ্রনাথ কীর্তন থেকে যে ছাঁকনি দিয়ে যেটুক নিয়েছেন, সেই অংশটুকুর সলিল চৌধুরী ব্যবহার করলেন, তাই তো? প্রত্যক্ষভাবে বললেন, এই যে রবীন্দ্রনাথ, আমার ট্রিবিউটটা, আমাকে সম্পূর্ণটা নাও তুমি, কিন্তু আমার পথ অন্য। বিশ্বযুদ্ধ ঘটে গেছে, তোমাকে এখন কাজ, আমি তোমার পায়ে পড়ে থাকলে, বাবা 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 গো বাবা, তোমাকে কি করে রাখতে হবে, তোমাকে কি করে তোমার কাগজ কোথায় রাখতে হবে, বা এটা করলে হবে না, আমাকে বেরিয়ে পড়তে হবে রাস্তায়, বিদ্রোহ বিপ্লবের সঙ্গে আমার দেখা করতে হবে। সলিল চৌধুরীর সাথে রবীন্দ্রনাথের এরকমই বহু দেখা হয়, এবং দুজনের মধ্যে একটা চরিত্র, সেটা হচ্ছে দুজনেই ভাঙছেন, প্রবলভাবে ভাঙছেন, যা গতকাল বলেছেন তা ভাঙছেন। আমরা রবীন্দ্রনাথের কোটেশন, আরে ভাই উদ্ধৃতি ওই লোকটা বলেছিলেন তখন, এখন ওটা মান্যতা দিও না, বা দাও, তুমি পুণ্য পাবে, আমি পাপের অংশে যেতে চাই। সিন, I want to meet you, thy will be done. Sin, হে পাপ, তোমাকে আমি ছুতে চাই, তার কারণ পুণ্যের পথে যা কিছু সব হয়ে গিয়েছে। তুমি গাও। হিমাদ্রি একটা গান গাও, তার আগে একটুখানি বলে নি, পরেশদাকে অনেক ধন্যবাদ আজকে তোমাদের সঙ্গে বসিয়েছো বলে। আমি দুটো জিনিস একটু বলছি। প্রথম কথা হচ্ছে যে আমার জীবনের প্রথম রেকর্ডিং রবীন্দ্রসঙ্গীতে, তার উনি হয়তো জানেন না, ওনার সুর করা তুমি রবে নীরবের ওপরে আমি কথা বসিয়ে আমি রেকর্ড করেছিলাম। এবং আরেকটি কথা বলি, আমরা আজকে একটা ডিবেটও আছে যে কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। আমি এই ব্যাপারে একটু বলছি। ব্যাপারটা হচ্ছে, আমি 2 সপ্তাহ আগে মানে 2019-এ একটি গান রেকর্ড করেছিলাম, এবং হঠাৎ করে গত 2 সপ্তাহে আমি দেখছি সেই আমার গানটাকে নিয়ে প্রায় 50,000 ইনস্টাগ্রাম এবং ফেসবুকে রিলস তৈরি হয়েছে। সারা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে মানুষ সেই গানটিকে ব্যবহার করে তাদের গ্রামকে দেখিয়েছেন। সেই গানটি হলো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এবং আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনের পর দিন সেই রিলস বাড়ছে এবং মানুষ রবীন্দ্রনাথের গানকে নিয়ে তাদের গ্রাম পুরো দেখাচ্ছেন। আমি তাদের চিনি না, তারা আমার গান ব্যবহার করছেন, কিন্তু মানে এটা কি আনন্দ হচ্ছে আমার যে
রবীন্দ্রনাথের গান এখনো কতটা প্রাসঙ্গিক, এবং সেই মানুষরা তারা মাছ ধরছে, কেউ কেউ চাষ করছে, কেউ বাজার করছে, সেই সব দিয়েও তারা রিলস বানিয়েছে এবং গানটা ভরেছে গ্রাম্য ছাড়া ওই রাঙামাটির পথ। তো রবীন্দ্রনাথ এখনো কতটা প্রাসঙ্গিক সেটা আমরা এখনো বুঝছি এবং আমরা ভাবছি যে ওই গানটা এর গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। দেবাশিস দা 2015 সালে রবীন্দ্রনাথের লেখা মূল 3টি গান আমেরিকা ভ্রমণকালে আবিষ্কার করেন এবং সেই না দেবাশিস দা বলছেন সবাই কতটা ক্ষুধার্ত সেটা না 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 শোনো শোনো, আচ্ছা আমি বলবো একটা কথা, আমিও ক্ষুধার্ত, আমরা সবাই একটু খিদেটা চেপে রেখে দিই, কেন ও যেটা বলবে আমি সেটা মানে আমার কাজ এসছি আজকে এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি সেটা আমি খুব জরুরি কিছু কথা বলিনি, ও যেগুলো বলবে সেগুলো আমার কাজে লাগবে, তাই ও বলবে। এটা কিছুই না, আমি নিজে যেহেতু ব্রাহ্ম পরিবারের, আমরা আপনারা হয়তো জানেন যে ব্রাহ্মদের সঙ্গে ইউনিটেরিয়ানসদের একটা মিল আছে। হ্যাঁ, সে কি বিষয় মিল টিল সেসব শুরু হয়েছে রামমোহনের সময় থেকে, অত এখন থিওরি বলার সময় নয়, এটা সেটার জায়গাও নয়, পরিসরও নয়, সেসব দিকে না গিয়েই বলছি যে রবীন্দ্রনাথ যখন 1912 সালে ওর ওই গীতাঞ্জলি নিয়ে গেলেন ইংল্যান্ডে, তো ইংল্যান্ডে তখন এতটাই ওকে নিয়ে হইচই হয়ে গেছে, তার মধ্যে উনি শীতকালে চলে গেলেন আমেরিকাতে। আমেরিকায় আরবানা বলে একটা জায়গায় উনি ছেলের কাছে একটু বিশ্রাম করতে গিয়েছিলেন। ছেলে তখন রথীন্দ্রনাথ তখন ওখানে পড়াশোনা করছেন কৃষিবিদ্যা নিয়ে, তো ওর বাড়িতে উনি উঠেছিলেন। তো উনি আরবানাতে গেছেন শুনে ওখানকার যত ইউনিটেরিয়ানরা ছিলেন তারা ওকে অনুরোধ করেছিলেন লেকচার দেওয়ার জন্যে, কিন্তু উনি কিন্তু রাজি হননি। উনি প্রথমে যখন ইংল্যান্ডে ছিলেন তখনও ওকে বলা হয়েছিল, উনি রাজি হননি। ওনার মধ্যে একটা কিন্তু ভাব ছিল যে আমি ইংরেজিতে বক্তৃতা দেব, ওরা কিভাবে নেবে, হি ওয়াজ নট শিওর। কিন্তু আমার ধারণা এই ইউনিটেরিয়ানরা ওকে অনুরোধ করাতে উনি কিন্তু রাজি হলেন। এবং আপনারা সাধনা বলে যে বইটা দেখেন রবীন্দ্রনাথের, সেটা তো প্রথমে ইংরেজিতে লেখা হয়েছিল, সেটা হচ্ছে এইখানে উনি যে বক্তৃতাগুলি দিয়েছিলেন সেই বক্তৃতা মালার একটা রিটেন ফর্মই হচ্ছে সাধনা, ইংরেজি বইটা। ওই সময় আমার ধারণা রবীন্দ্রনাথ যখন ওখানে গেছেন তখন আরবানাতে একটা নতুন ইউনিটেরিয়ান চার্চ তৈরি হচ্ছে। ইউনিটেরিয়ানরাও ব্রাহ্মদের মতোই মানে অপৌত্তলিক আর কি। ইউনিটেরিয়ান উপাসনা গৃহতে যদি ঢোকেন দেখবেন কোনো ওখানে যীশু খ্রিস্টর কোনো মূর্তি টূর্তি বা মাতা মেরির কোনো মূর্তি টূর্তি থাকে না, একেবারেই আমাদের ব্রাহ্ম সমাজের মতোই সেটা। তো রবীন্দ্রনাথ সেখানে আছেন শুনে ওরা ওকে আমার ধারণা অনুরোধ করেছিলেন কিছু ওদের জন্য হিম লিখে দিতে। তো আমি যখন 2015-তে আমরা ওখানে অনুষ্ঠান করতে যাই, তো ওখানে একটা মিডভিল লম্বার্ড থিওলজিক্যাল স্কুল আছে, আমি সেখানে দেখা করতে গিয়েছিলাম অন্য কারণে। তো
ওখানকার যিনি ডিরেক্টর তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনারা কেন এসছেন এখানে। তা বললাম আমরা গান গাই, আমি আর আমার কন্যা রোহিণী আমরা গান গেয়ে বেড়াই সারা পৃথিবীতে। কার কি গান করেন? বললাম রবীন্দ্রনাথের গান। যেই রবীন্দ্রনাথের নাম করলাম উনি বললেন যে জানেন রবীন্দ্রনাথ আমাদের জন্য গান লিখেছেন। বললাম না আমি তো জানি না। বললেন যে আমি আপনাকে, আপনি কতদিন আছেন বলুন, আমি আপনাকে রবীন্দ্রনাথের গান টেক্সট করে পাঠিয়ে দেবো। তা আমি তো শুনে খুবই এক্সাইটেড। তারপরে ওখান থেকে আমরা গেছি পিটসবার্গে। পিটসবার্গের অনুষ্ঠান হয়ে গেছে। একদিন দুপুরে আমরা হেঁটে হেঁটে শহরটা দেখি একটা গলির মুখে গিয়ে পড়লাম একটা ইউনিটারিয়ান চার্চ, যেটা 1904 সালে সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তা আমরা তখন সেখানে ঢুকলাম। ঢুকে আমি বললাম যে এরকম আমরা অনেক দূর থেকে এসেছি, ভারতবর্ষ থেকে এসেছি, আমরা ব্রাহ্ম সমাজে, আমরা একটু ইউনিটারিয়ান চার্চটা ঘুরে দেখতে চাই। তো ওরা প্রথমে ঢুকতে দিচ্ছিলেন না, সেই সব বলাতে ঢুকতে দিলেন। তারপরে ওদের যেখানে বসে ওরা উপাসনা করেন সেখানে ওদের হিম বুকগুলো রাখা থাকে। আপনার কলকাতার চার্চে গেলেও আপনারা দেখবেন ওইখানে হিম বুকগুলো রাখা থাকে। সেই হিম বুক একটা আমি হাতে তুলে এমনি নাড়াচাড়া করছি, দেখি একটা পাতায় একটা গান স্বরলিপি সহ লেখা রয়েছে রিটেন অ্যান্ড মিউজিক বাই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো তখন আমি ওদের বললাম যে শুনুন আমি না এই বইটা কিনতে চাই। বলে কিনবেন কেন, আমরা এমনিই দিচ্ছি। তখন আমি বললাম যে এইটা হচ্ছে কারণ। তখন সেই বইটা আমরা নিয়ে আসি এবং সেই বইতে 3টি গান আমি পাই রবীন্দ্রনাথের লেখা, ইংরেজিতে লেখা, কোনো অনুবাদ কিন্তু নয়। প্লিজ এটাকে অনুবাদ সাহিত্য ভাববেন না। যেই বলি রবীন্দ্রনাথের ইংরেজি সকলে সঙ্গে সঙ্গে অনুবাদে চলে যান, অনুবাদ নয়, এটা অরিজিনাল ইংরেজিতে লেখা 3টে গান পাওয়া গেছিল। সেই গান, একটি গান ওনার নিজের সুর দেওয়া, বাকি দুটো গান প্রচলিত যে হিমের সুর হয় সেই সুর দিয়ে ওখানে এখনো গাওয়া হয়। এবং ওদের যে বইটার নাম হচ্ছে, হিম বুকটার নাম হচ্ছে সিঙ্গিং দ্য লিভিং ট্রেডিশন। ওদের কাছে এটা লিভিং ট্রেডিশন। হ্যাঁ, তো সেই গান আমি এখানে এনে আমি একেবারে 4 পার্ট হারমোনি করে ফুল অর্কেস্ট্রার সাথে আমরা রেকর্ড করেছিলাম। এটা বেরিয়েছিল তখন, এটার নাম দিয়েছিলাম নিউমারাস স্ট্রিংস। নিউমারাস স্ট্রিংস কথাটা আমি নিয়েছি রবীন্দ্রনাথেরই গান থেকে, দেয়ার আর নিউমারাস স্ট্রিংস ইন মাই লিউট, এই কথাটা থেকে নিয়েছিলাম। তো সেইটার কথাই উনি বলছিলেন। এর মধ্যে শোনানো যাবে? একটা আসলে এগুলো না ওই মানে হ্যাঁ। এটা তো 4 পার্ট হারমোনি করে বুঝতে গাওয়া হয়, পেরেছি, হ্যাঁ। যে কোনো একটা গাইতে পারবো। আমি টেনার ভয়েস, ফলে আমি টেনারের অংশটুকুই গাইতে পারবো। বাকি আমি তো পারবো না গাইতে, কারণ সেগুলো নেই। আমার গাইতে হলে অন্তত 4 জন গায়ক গায়িকা লাগবে এবং ফুল অর্কেস্ট্রা লাগবে। তো আমি তার মধ্যে থেকে একটি গান আপনাদের শোনাচ্ছি একটুখানি। এটা হচ্ছে নাও আই রিকল মাই চাইল্ডহুড, এই গানটা। Now I recall my childhood when the sun burst to my bedside with the day's surprise. Faith in the marvelous bloomed anew each dawn, flower bursting fresh within my heart each day. La 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 la. Then looking on the world with simple joy, on insects, birds and beasts and common weeds, the grass and cloud had fullest wealth of awe. My mother's voice gave meaning to the stars. Now when I turn to think of coming death, I find life's song in star songs of the night, in rise of curtains and new morning light, in life's reborn in fresh surprise of love. এখানেও সেই সেই সারপ্রাইজ, বিস্ময়ের কথা বলছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, বেশ, তাহলে আজকের
প্রভাতী সেশন শুরু হয়েছিল কিন্তু তরুণদার লেকচার দিয়ে, এবং তরুণদা প্রথমেই বলেছিলেন যে উপনিষদের মূল শিক্ষা হচ্ছে ভয়শূন্য হওয়া, যেটা ভয়শূন্য চিত্ত, যেটা ভয়শূন্য, এই দর্শন কিন্তু উপনিষদ থেকে এসেছে। এবং এবং এই এই জায়গা থেকে এটা দিয়ে আমরা শেষ করি, একটা গান গেয়ে আমরা শেষ করি। আচ্ছা, আমি একটা কথা বলবো, আমি একটা গান গাইবো যেটা সবাই বলে কথাটা, আমি একটুখানি তার অনুষঙ্গ দেব, যে আমাদের যে অনুষঙ্গটা শুনলে পরে আপনাদের সারা জীবন মনে থাকবে। আমার মনে আছে, আমাকে সফদরজং এনক্লেভ দিল্লিতে সলিলদা বলছেন, আমি যেদিন চলে যাব সেদিন কিন্তু তোরা আমার গান বাজাবি না। তারা রবীন্দ্রনাথের একটা গান বাজাতে বলেছিলেন। আমরা সবাই জানি 1914 সেই এই যে বিশ্বযুদ্ধ, রবীন্দ্রনাথ সবে 1913-তে নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনারা জানেন। মানে আমি মূর্খ হয়ে যদি জানেন তাহলে আপনারা অবশ্যই জানেন, ও তো পণ্ডিত জানবে আরো বেশি করে। কিন্তু উনি ভীষণ বিষণ্ণতায় রয়েছেন। কেন? তার আগেই উনি ঘুরে টুরে এসছেন, এবং রবীন্দ্রনাথের কাছে ওই বদলের ওই যে সেই কবিতা, যেখানে দাঁড়িয়ে গারদের অন্ধকারের মতো বৃষ্টিগুলো পড়ছে, যেন অন্ধকারের দেয়ালে সেই বড় বড় শিখ, বললেন এত অন্ধকারের মধ্যে কি করে করবো, ওর মানে ওই বিষণ্ণতা, ওই ডিপ্রেসিং উইন্টার, অন্ধকার, ডার্কনেস, এখান থেকে বেরোবো কি করে? উনি বেরিয়ে এলেন, নেমে এলেন সম্ভবত 15 বা 14 শেষে বা 15, আমি তো তা সন তারিখ এসব জানি না। উপাসনা ঘরে গিয়ে গাইলেন সি ধর বা বি ফ্ল্যাট বা বি ফ্ল্যাট বা বি ফ্ল্যাট বা বি ফ্ল্যাট ধর। আগুনের পরশমণি এই গান তো দাঁড়িয়ে উঠে গা, জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, দহন গানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, গায়ে গায়ে পরশ হব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
Maria, grazia plena. Maria, grazia plena. Maria, grazia plena. এটা ফ্রান্স শুবার্টের আভে মারিয়া, যেটা রবীন্দ্রনাথ খুব শুনতেন। বাখের আভে মারিয়া, গুনোর আভে মারিয়া শুনতেন। এবং আমরা বুঝতে পারছি সবাই শোনেন, আর পৃথিবীতে রবীন্দ্রনাথ শোনেন। উনি আভে মারিয়া শুনেছেন ছোটবেলায়। ওই অন্ধকারের মধ্যে, বিষাদের মধ্যে নেমে আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিষাদময়, রবীন্দ্রনাথের জীবনের বিষাদতম সময়। উনি নেমে এসে কিন্তু আপনার হাতে আলোটি দিয়ে গেলেন। আপনারা সবাই মিছিলে যাচ্ছেন, যেখানে আলো নিয়ে যাচ্ছেন। সবাই আজকে আমাদের এই গান আমরা তিলোত্তমার জন্যই রাখলাম। জানি এখান থেকে বেরোনো খুব মুশকিল। এই শোনা এত সুন্দর যে আমরা অনুষ্ঠান দেখছিলাম এতক্ষণ, এটা তো অনেক কিছুকে ছাপিয়ে গেল আজকে। এই চোখের জল, এটা কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে, রবীন্দ্রভারতী সোসাইটি সারা জীবন মনে রাখবে। আমি একটা কথা বলি, এটা কথাটা প্রতিটি মানুষ, একজন কেউ যাবেন না এখান থেকে। একটা কথা, এই রবীন্দ্রভারতীতে এই সলিল চৌধুরী এসেছিলেন। আপনারা রেডিওতে পাবেন, ইউটিউবে পাবেন, একটা ইউটিউবে আছে, আপনারা শুনবেন। বারবার করে বলছে, এই দেবু দেবু ওইটা বাজা, ওইটা বাজান। আমি এখানে এসেছিলাম, অর্কেস্ট্রেশনের উপর উনি একটা সাংঘাতিক ক্লাস করেছিলেন, মানে ক্লাস মানে সেমিনার করেছিলেন, যেখানে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং তাদের সাথে হারমোনাইজেশন কি করে করতে হয়, কেন আমাদের দেশে, এবং জনগণ মনটা হারমোনিক স্ট্রাকচার কর্ডস করে করেছে। ওটা আপনারা ইউটিউবে পাবেন, আপনারা সবাই যাবেন। ওটা সলিল চৌধুরীর ট্রিবিউট টু রবীন্দ্রনাথ। আজকের দিনটা আমার মনে থাকবে আরো বিশেষ কারণে, বোধহয় সম্ভবত সেই কারণেই এসেছিলেন। নইলে পরে আমি কোনো বিনয় করছি না, যেটা জানি আমি সেটা জানি। আর জানি কতটা জানি না, আমি সত্যি বলছি। আমার যখন জানার প্রয়োজন হয়, আমি ঠিক জানি কোথায় কোথায় সেই লোকগুলো আছে, তাদের থেকে জেনে নেব। সলিল চৌধুরী আমাকে নিয়ে এসেছিলেন রবীন্দ্রভারতীতে। আজকে ও এবং পরাগ এক অসম্ভব গুণী মানুষ। আমরা দুজনে মিলে কথা বলি, আমরা মজা করি। আপনারা যে এই মুহূর্তে এইভাবে থেকেছেন, আমি ভাবতে পারিনি। আমি বিশ্বাস করুন, যখন এসেছিলাম, চিন্ময় গুহ আমার এক অন্তরতম মানুষ। তার পাণ্ডিত্য, তার গভীরতা, আমরা বারবার করে, আমরা এই দেবাশিস কোথায়, আমরা বারবার করে এই আলোকময় মানুষদের, আমরা জানি না এই শহর, আমরা পৃথিবীময় এখন জানি না, আমাদের শহর বিশেষ করে জানে না কি করে সম্মান দিতে হয় চিন্ময় গুহর মতো মানুষদের। কিন্তু আমি বলি, তিনি বলছিলেন সব কথা, কিন্তু আমার বারবার করে সুর বাজছিল। আমি আসলে ডিস্টার্বড আছি তো প্রচন্ডভাবে। তখন আমার মনে হলো এই কথাটুকু বলে দেওয়া দরকার, যে সলিল চৌধুরী আমাকে হাত ধরে এখানে এনেছিলেন। আমি ভায়োলিনিস্ট ছিলাম সেদিন, আমি কন্ডাক্টর ছিলাম, পুরো সেমিনারটাকে কন্ডাক্ট করেছিলাম। আজকেও সলিল চৌধুরী অন অর্কেস্ট্রেশন বলে ইউটিউবে আছে, রবীন্দ্রভারতীতে সেমিনার। আমি ধন্যবাদ জানাচ্ছি পরাগকে, বিশেষ করে যে ওকে যখন বলছি আমি কি বলবো, গিয়ে কি বলবো, আমি তো সব উল্টোপাল্টা কথা বলি, আমি কোনো বইপত্র আনি না, কাগজপত্র যাই না, পুরো একটা গান, রবীন্দ্রনাথের একটা পুরো গান আমি গাইতে পারি না। বলি এইরকম মানুষকে তুই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছিস। যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা জানালাম। আপনাদের ভালোবাসা ও বিদ্রোহটা সঙ্গে করে রাখবেন।